ফ্লোরেন্সিয়া সিজন 2 লিখেছেন লামিয়া তানহা। পর্ব 87 দ্বিতীয় অংশ। গ্লাসিয়ার দ্য রয়্যাল প্যালেস। দূরের মহাকাশে অগণিত নক্ষত্র, চাঁদের আলোয় প্যালেসটিকে মনে হচ্ছিল কোনো রূপকথার দুর্গ। পাথরের দেয়ালগুলোতে জ্যোৎস্নার আলো পড়ে রূপালি আভা ছড়াচ্ছিল। প্রাসাদের প্রবেশদ্বারে সারি সারি প্রদীপ জ্বলছিল। বাতাসে ভেসে বেড়ালো বাগানের মিষ্টি ফুলের সুবাস আর প্রজ্বলিত মোমের সুগন্ধ। সিয়ার চিত্তজুড়ে আনন্দ, অপেক্ষা আর অদৃশ্য উত্তেজনা বিরাজ করছে। পেছনে এদুয়ার্দো দাঁড়িয়ে, উত্তরীয় হাওয়া বইছে, মেঘের কোনো চিহ্ন মাত্র নেই। আকাশ এত পরিষ্কার যে মনে হচ্ছিল হাত বাড়ালেই তারার আলো ছুঁয়ে ফেলা যাবে। ভেতর থেকে সীমাহীন আশ্বাস জাগে। মন বলছিল যা হতে চলেছে তা অবিস্মরণীয় হয়ে থাকবে। রাতের খাবার খেয়েছিলে? এদুয়ার্দো প্রশ্ন করে। সিয়া পেছন ফিরে তাকালো তার মুখের দিকে। ঘোর লেগে যায় চোখে। ক্ষণকাল নিশ্চুপ থেকে অনুচ্চ স্বরে বলল, না, ক্ষুধা নেই। এত রাত হয়ে গেছে, ক্ষুধা লাগেনি বলছো? প্রশ্ন নয়, এদুয়ার্দোর কণ্ঠে ছিল বিস্ময়। সিয়া চোখ নামিয়ে নিল। সত্যি বলতে ওর ভীষণ ক্ষুধা লেগেছিল। মুখে না বললেও এদুয়ার্দো ঠিক বুঝতে পারল। সন্তর্পণে ওকে কোলে তুলে নিল। সিয়া কিঞ্চিত ভরকে গেল। অবিন্যস্ত গলায় বলল, আরে কি করছো? এদুয়ার্দো প্রত্যুত্তরে কিছুই বলল না। হাঁটতে লাগলো দরজার দিকে। সিয়া মৃদু হাসল। এদুয়ার্দো ধীর পায়ে কামরার বাইরে বেরিয়ে গেল। রাত নিস্তব্ধ। সিয়ার মৌনতা রাতের নীরবতাকে গভীর থেকে আরো গভীর করে তুলল। দু হাতে আলগোছে গলা জড়িয়ে রেখে মন্ত্রমুগ্ধ চোখে এদুয়ার্দোর মুখশ্রী পানে চেয়ে রইল। একজোড়া কামোদ্দীপক ওষ্ঠ, এমারেল্ড সবুজ চোখ, যেন ক্রমান্বয়ে সিয়ার মন মস্তিষ্কে প্রভাব বিস্তার করল। ওর গলা শুকিয়ে এলো ভীষণ, ঠোক গিলল, চোখের চাউনিতে অবাধ্য মত্ততা। এদুয়ার্দোর সারা দেহ ঠান্ডা, শীতল বরফের মতো, অথচ তার রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল প্রবল ইন্দ্রিয়াসক্ত। সিয়াকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নিম্ন অধর কামড়ে ধরে হাসল। কি ভীষণ চমৎকার সেই হাসি! বেসামাল বেগে বাড়ল সিয়ার হৃদয়ের ধুকপোকানি। দু চোখের ঘোর কাটল না তবুও, চেয়েই রইল। কখন যে এদুয়ার্দো ওকে নিয়ে ছাদে পৌঁছালো বুঝতে পারল না ও। ছাদে পা রাখতে আকাশের দিকে এদুয়ার্দোর দৃষ্টি স্থির হলো। যেন আজ বিশেষভাবে সেজেছিল ওই অন্ধকার অন্তরিক্ষ, যার রং গাঢ় নীল থেকে কালচে বেগুনি। মনে হলো হয়তো কেউ অদৃশ্য হাতে রং মিশিয়েছে ওতে। দূর আকাশের উজ্জ্বল চন্দ্রিমা তখন মাঝ আকাশে ঝুলে মিটমিটিয়ে হাসছে। তারাগুলোও যেন কথা বলছে। চারপাশের পাথরের প্রাচীর জুড়ে সারি সারি লণ্ঠন জ্বলছে। প্রতিটি লণ্ঠনের ভেতর নরম আলো, শিখাগুলো বাতাসে সামান্য দুলছিল। চাঁদের কিরণ এতটাই মোলায়েম যে গালিচার উপর গড়িয়ে পড়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ছাদের মাঝখানে গোলাকার আয়োজন করা হয়েছে। মেঝেতে গাঢ় নীল রঙের ভেলভেটের গালিচা পাতা। ওতে তারা আর নক্ষত্রপুঞ্জের আদলে রূপালী সুতোয় নকশবোনা। মনে হলো রাতের আকাশটাই বুঝি ছড়িয়ে আছে পায়ের নিচে। গালিচার চারিদিকে লাল সাদা ফুলের পাপড়ি বিছানো। চোখ মেলে উপরের দিকে তাকাতেই সিয়ার দৃষ্টি আটকে গেল। নির্দিষ্ট জায়গা জুড়ে ছাদের উপরে কাঠামোর সাথে বাঁধা পাতলা রেশমি পর্দাগুলো ঢেউ খেলিয়ে নেমে এসেছিল। কাপড়ের রং লাল, সাদা আর ধূসর। একপাশে রাখা ছোট অলংকৃত টেবিল, যার উপর রূপোর ট্রে, গ্লাস আর খাবার সাজিয়ে রাখা ছিল। মাঝখানে ভেলভেট কাপড়ে মোড়া উপহার। টেবিলের দুপাশে দুটি আসন। এদুয়ার্দো সিয়াকে একটিতে বসিয়ে দিল। অন্যটি খুব কাছাকাছি এনে ওর পাশেই বসে পড়ল। কেন জানি মন বলছিল তুমি আসবে, তাই ছাদ সাজিয়েছি। অপেক্ষায় ছিলাম। যদিও একটু দেরি করে ফেলেছ, তবে রাগ করিনি মহারানী। এদুয়ার্দোর কণ্ঠ মন্ত্রমুগ্ধের ন্যায় শোনালো। সিয়ার বক্ষে হিমশীতল স্রোত বয়ে গেল। এদুয়ার্দো একটা একটা করে সবগুলো খাবারের ঢাকনা সরিয়ে চামচ হাতে নিল। সিয়ার ক্ষুধাতে লেগেছিল, অথচ খাবারের গন্ধ নাক ছুতেই ওর পেট গুলিয়ে বমি পেল। এক হাতের উল্টোপাশ দিয়ে নাক মুখ ঢেকে বলল, খেতে ইচ্ছে করছে না এদুয়ার্দো। সকরুণ কণ্ঠ। সিয়া চোখ ঠোঁট কুঁচকে ফেলল। এদুয়ার্দো মোটেও শুনল না। অল্প একটু খাবার চামচে করে ওর মুখের সামনে তুলে ধরতেই বাধ্য মেয়ের মতো সিয়া খাবারটুকু মুখে নিল, অথচ খেতে পারল না, বমি করে দিল। ফ্লোরেন্সিয়া! এদুয়ার্দো ব্যস্ত বিচলিত কণ্ঠে ডাকল। চোখ মুখে দুঃসহ উদ্বিগ্নতা। কপালের মাঝে দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠল। সিয়ার দিকে এক গ্লাস পানি বাড়িয়ে ধরে অতিশয় ব্যাকুল কণ্ঠে বলল, তুমি ঠিক আছো? হ্যাঁ। সিয়া হাঁপিয়ে উঠে প্রত্যুত্তর দিল। পানি পান করে গলা ভিজালো। তলপেটে বেশ ব্যথা করছে। এদুয়ার্দোর মুখ ফ্যাকাশে। সিয়াকে মোটেও স্বাভাবিক দেখতে লাগছে না তার কাছে। ওর ঠোঁট মুছে দিল আলগোছে। চেয়ে রইল সন্দিহান চোখে। সিয়া কিছু তো একটা লুকাচ্ছে।
সেটা কি? হঠাৎ বমি করছো যে? শরীর খারাপ লাগছে? তেমন কিছু না, সিয়া শান্ত গলায় প্রত্যুত্তর দিল, অথচ শরীর খুব ক্লান্ত, ভীষণ ঘুম পাচ্ছিল। এদুয়ার্দো ওর গালে কপালে হাত রাখল। সিয়া তো দেবীর অংশ, ওর কি জ্বর আসতে পারে, কিংবা শরীর খারাপ হতে পারে? এদুয়ার্দোর মনে প্রশ্ন জাগলো। আলতো স্পর্শে সিয়ার এক হাত ধরে বলল, কামরায় চলো। থাকি না, ভালো লাগছে। সিয়া নিবৃত স্বরে বলল। এদুয়ার্দোর মনের খচখচানি তবুও কমল না, বরং বাড়ল, ক্রমশ বাড়তেই লাগলো। সিয়া বসা থেকে উঠে দাঁড়ালো। এদুয়ার্দো অভিনিবেশ সহকারে ওকে দেখছিল। দুপাশের পাতলা গাউন খামচে ধরে সিয়া বড় বড় শ্বাস টানল। টুলের দুদিকে পা দিয়ে এদুয়ার্দোর কোলের উপর বসে পড়ল। দু হাতে তার গলা জড়িয়ে ধরে ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে দিল। এদুয়ার্দো নিশ্চুপ, শক্ত হয়ে বসে রইল। তার মনে হলো সিয়া কিছু একটা বলতে চায়। এদুয়ার্দো। সিয়ার তন্দ্রা জড়ানো কণ্ঠ, ওর দু চোখের পাতা একটুখানি বিশ্রাম নিতে চাইল। এদুয়ার্দো বুঝলো কিনা কে জানে, সিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আলতো হাতে চাপড় দিতে লাগলো ওর পিঠে, যেভাবে খুব ছোটবেলায় ঘুম পাড়াতো ওকে। এদুয়ার্দোর কর্ণলতিকায় তপ্ত শ্বাস পড়ছে। সিয়া হয়তো ঘুমিয়ে গেছে। মহারানী, মহারানী। পরপর দুবার অনুচ্চ স্বরে ডাকলো এদুয়ার্দো। সারা শব্দ না পেয়ে ওর উন্মুক্ত ঘাড়ের কাছে ঠোঁট ছুঁয়ে চুমু খেলো। গভীর শ্বাস টেনে বলল, জানো, আমি কখনো কোনো কিছুতে ভয় পাইনি, কিন্তু এখন ভয় লাগে। বেঁচে না থাকলে দু চোখ ভরে তোমাকে দেখব কি করে? এই দু হাতে তোমাকে ছুতে পারবো না, যে তোমার চুলের সুবাস নিতে পারবো না। সৃষ্টিকর্তা যদি তোমার সাথে আমার বেঁচে থাকা নাই লিখে রাখে, তাহলে কেন মিলিয়ে দিল দুজনকে? এদুয়ার্দো একটু থেমে ফের বলল, লোকে বলবে মহারাজ এদুয়ার্দো নির্লজ্জ, বেহায়া, কিঞ্চিত আত্ম অহম কিংবা লজ্জাবোধ নেই। কিন্তু আমি বলবো, আমি অসহায়। শুধুমাত্র তোমাকে ভালোবেসে আমি ভীষণ অসহায়। আমার একটাই ইচ্ছে, তোমার সাথে এক জীবন বাঁচতে চাই। সিয়ার হৃদয় মুষড়ে ওঠে। কি ভীষণ জ্বলছে ভেতরটা, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে ওর হৃৎপিণ্ডের অলেন্দে। দু চোখের কানায় কানায় নোনা জল জমে, দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আমি তোমাকে চাই ঠিক সেইভাবে, যেভাবে ভিনিপার নদী বসন্তে বরফ গলার তীব্র অপেক্ষায় থাকে। এদুয়ার্দোর কণ্ঠে দুর্গেয় আকুলতা, বেখেয়ালে কত কি বলল সে। ঘুময়নি সিয়া, নিশ্চুপ হয়ে কান পেতে শুনল তার হৃদয়ের সমস্ত লুকায়িত কথা। এদুয়ার্দো। আচমকায় ধরে আসা গলায় ডাকল ও। এদুয়ার্দো বিস্মিত হলেও তৎক্ষণাৎ প্রত্যুত্তর দিল, হুম। সিয়া আন্দাজ করতে পারছিল না ওর কথা শুনে কেমন প্রতিক্রিয়া দেখাবে সে। রেগে যাবে নাকি খুশি হবে? যাই হোক না কেন, তাকে এখনই বলতে হবে। পরিণাম জেনে এদুয়ার্দোর চোখ মুখের অবস্থা কি হবে? তার অন্তরাত্মা শুকিয়ে যায় যদি? তাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়ায় কি সে সিয়ার উপর নাখোশ হবে? ওকে বকাঝকা করবে? কি কত ভাবলো ও। মন মস্তিষ্ক অস্থির হয়ে উঠল। অনেক বেশি শরীর খারাপ লাগছে। সিয়া জোরে জোরে শ্বাস টানে, ভেতরে বাহিরে কি এক অস্বস্তি। কখনো সখনো ওর মনে হয় পেটের ভেতর অনল জ্বলছে, কখনো আবার শীতল বরফের মতো সূক্ষ্ম অনুভূতি। এরকম ভিন্ন ভিন্ন উপলব্ধির কারণ কি? সিয়া দুর্বল ঠোঁটে মলিন হাসে। এই হাসিটুকু আনন্দের নাকি যন্ত্রণার বোঝা দায়। চোখ পিটপিট করে তাকালো এদুয়ার্দোর মুখপানে। ওর পদ্ম লোচন দুখানি ভীষণ ভারী। হঠাৎ কি হলো কে জানে, মৃদু চিৎকার দিয়ে ওঠে। সিয়া পেট চেপে ধরে। ওর অমন প্রতিক্রিয়ায় এদুয়ার্দোর মুখ শুকিয়ে যায়। চেঁচিয়ে ওঠে, আতঙ্কিত কণ্ঠে বলে, ফ্লোরেন্সিয়া, কি হয়েছে? কোথায় খারাপ লাগছে? কি 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 হয়েছে? বলো আমাকে। তোমার কি পেট ব্যথা করছে? এদুয়ার্দোর গলা শুকিয়ে আসে। অজ্ঞাতেই সিয়ার পেটে হাত রাখল সে। চোখের চাহনিতে দুর্দান্ত উদ্বিগ্নতা, বুকের গহনে দুঃসহ এক ব্যথা। অমোঘ দুশ্চিন্তারা তাকে আরো অধিকতর বিচলিত করে তুলল। তন্মধ্যে সিয়া নির্দ্বিধায় ও নিঃসংকোচে বলে উঠল, অভিনন্দন এদুয়ার্দো। চিন্তিত ফ্যাকাশে মুখে সিয়ার দিকে তাকিয়ে রইল এদুয়ার্দো। তার ভ্রুযুগল কিঞ্চিত কুচকানো, ঠোঁট শুকনো। সিয়ার কথার উত্তর বুঝতে না পেরে হালকা মাথা নাড়ল। সিয়া পরপর দুবার ঢোক গিলে গভীর শ্বাস টানল। একটু থেমে খানিকক্ষণ সময় নিয়ে ও বলল, তুমি বাবা হতে চলেছ, আর আমি মা। কত সহজে বলল কথাটা। ওর চোখের কোণে নোনা জল চকচক করছে। এই বুঝি এখনই গড়িয়ে পড়বে। ওষ্ঠ ও অধরে লেপটে ছিল পূর্ণতার হাসি। এদুয়ার্দোর এমারেল্ড সবুজ চোখ দুখানি স্তম্ভিত হয়ে চেয়ে রয় সিয়ার মুখের দিকে, যেন মুহূর্তেই তার সমস্ত ব্যাকুলতা কোথাও একটা হারিয়ে গেছে। তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। আদৌ কি কথাটা শুনতে পেয়েছে?
ঠিক কয়েক সেকেন্ডের ব্যবধানে এদুয়ার্দোর ঘোর ভাঙে। গলা শুকিয়ে গেছে মরুভূমির মতো। শুষ্ক ঠোক ভিজিয়ে মেকি হাসল। আলতো স্পর্শে সিয়ার গালে আঙ্গুল ঘষল, চুমু খেলো ললাটের মাঝখানে। ওর মাথাটা খুব সন্তর্পণে কাঁধের উপর রেখে বলল, স্বপ্ন দেখে ঘুম ভাঙল? সুন্দর ছিল। চট করে এদুয়ার্দোর কাঁধ থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকালো সিয়া। ওর চোখের চাহনি ম্লান, মুখাবয়ব বেশ করুণ দেখালো। জোর গলায় বলল, স্বপ্ন নয়, সত্যি। মজা করছো? তোমাকে স্বাভাবিক দেখাচ্ছে না। কামরায় ফিরে চলো। সংবেদনশীল এমন একটি বিষয় নিয়ে সিয়া মজা করতে পারল? কে জানে, হয়তো হুঁশে নেই ও। এদুয়ার্দোর মনোভাব যেন সিয়া সহজেই বুঝতে পারল। খানিক নিরাশ হলো, চিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, সত্যি বলছি এদুয়ার্দো, আমার অসুস্থতার একমাত্র কারণ ও। এই মাঝরাতে আমি ক্লাসিয়ারদের রয়্যাল প্যালেসে ছুটে এসেছি ওর আগমনী বার্তা জানানোর জন্য। তাছাড়া তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। প্রথম কথাটুকু দৃঢ় গলায় বলল, শেষের কথাটুকু করুণ শোনালো। ওর চোখ মুখে বিষণ্ণতা, কণ্ঠস্বরে প্রচণ্ড নিশ্চয়তা। অসম্ভব কোনো ব্যাপার নয় তো? কারণ এদুয়ার্দোর বেশ স্পষ্ট মনে আছে, তাদের বিবাহ বার্ষিকীতে প্রথম যেদিন তারা দুজন ক্লাসিয়ার্দো প্যালেসে এসেছিল, সেদিনই এদুয়ার্দো সিয়ার সাথে অন্তরঙ্গ হয়েছিল। ওর খুব কাছাকাছি গিয়েছিল, যতটা কাছে গেলে ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ। এদুয়ার্দোর শুভ্র নিস্পন্দ চেহারার নিশ্চল চোখ জোড়ায় নিমেষেই নোনা জল জমা হলো। কথা বলতে পারল না, ঠোঁট কেঁপে উঠল, কাঁপছিল গলার অ্যাডামস অ্যাপেলো। দু চোখের পলক পড়ল না একটুও। অটল দৃষ্টিতে চেয়ে রইল সিয়ার মুখশ্রী পানে। ওই সবুজ চোখের অশ্রুকণা বাঁধ ভেঙে যেতে চাইছে। এদুয়ার্দো নিচের ঠোঁট কামড়ে ধরল। এই সব কিছুই কোনো ভ্রম নয় তো? নাকি সে কি সত্যি শুনল? সিয়া স্থির চোখে চেয়ে রইল, কথা বলল না ও। এই মুহূর্তটি যেন কোনো এক মহাকাব্যের অন্তিম পাতার মতো, যেখানে জীবনের সমস্ত কথা থেমে যায়, কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে না, শুধুমাত্র স্তব্ধতা রয়ে যায়। কণ্ঠস্বরও ভাষা হারায়, চোখ দুটি কোনো বাধা মানে না। এদুয়ার্দো হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছিল না। এত শত দুঃখ যন্ত্রণার মাঝেও কখনো যার চোখ ভিজে ওঠেনি, আজ সীমাহীন আনন্দের অশ্রুতে সিক্ত হয়ে যায় তার দু চোখখানি। কোনো দ্বিধা রেখো না এদুয়ার্দো, আমি নিশ্চিত হয়ে বলছি। জানি না সে কে, রাজকুমার নাকি রাজকুমারী। যেই হোক, তোমার আর আমার একজন সন্তান আসতে চলেছে, যা এই অন্ধকার আর ওই আলোকিত চাঁদের মতোই সত্যি। প্রাসাদ জুড়ে অবাক নিস্তব্ধতা, যে স্তব্ধতায় একে অপরের মাঝে হারিয়ে যায় দুটো ভিন্ন সত্তা। আজকের এই মুহূর্তটাই যেন ওদের জীবনের সর্বোচ্চ অর্জন, পরম প্রাপ্তি। হঠাৎই এদুয়ার্দের মনে হলো মহাবিশ্বের সমস্ত ব্যাকরণ আজ অর্থবহ। অলৌকিক সুখ আর অফুরন্ত আনন্দের রেশ কাটল না, বরং তার সহস্রাব্দের সমস্ত একাকিত্ব যেন এক নিমিষেই ঘুচে গেল। দয়া করে রেগে যেও না, বকো না আমায়। আমি তোমার বুকে কিছুক্ষণ নিশ্চিন্তে ঘুমাতে চাই। সিয়া অনুচ্চস্বরে বলল, তন্দ্রার ভারে ওর দু চোখের পাতা বুজে এলো, অথচ কান দুটো সজাগ ও সতর্ক। ওই অতন্দ্র কর্ণবিবরে কোনো উড়তে থাকা পাখির ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেল। এদুয়ার্দোর এক কাঁধে মাথা রেখেছেও, অন্য কাঁধটায় চুরকি এসে বসল। দুপায়ের ধারালো নখে এদুয়ার্দোর কাঁধ খামচে ধরে অদ্ভুত শব্দ করে উঠল। ওতে বিন্দুমাত্র খেয়াল নেই এদুয়ার্দোর, কেবল তার মস্তিষ্কে সিয়ার বলা কথাগুলো বাঁচতে লাগলো, যেন তার মন ধ্যান অন্য কোথাও ডুবেছিল। এক হাতে সিয়াকে বুকের মাঝে সযত্নে আগলে রেখে স্তব্ধ হয়ে বসে রইল। যখন সে সম্বিত ফিরে পেল, ঠোঁট ছড়িয়ে হাসতে লাগলো। এদুয়ার্দোর লাল টুকটুকে ঠোঁটের হাসি এতটাই মোহনীয় যে যেন তার হাসির তালে তালে ওই দূর আকাশের চারটিও বুঝি হাসছে। আজকের এই মুহূর্ত এদুয়ার্দোর কাছে শতাব্দীর সমান, সময়ের চেয়েও অনেক বেশি দীর্ঘ মনে হলো। চোরকি তখনও শব্দ করে যাচ্ছিল, হয়তো ও নিজের ভাষায় কিছু একটা জানাতে চাইল। মুহূর্তেই সিয়ার ঘুম ছুটে গেল। ও চোখ মেলে তাকালো, ওর উজ্জ্বল বাদামি মণি দুটো আগুনের মতো জ্বলছিল। ওকে কিন্তু মোটেও অসুস্থ দেখালো না, বরং কোনো এক কারণবশত ভয়াবহ রেগে গেল। ক্রোধের আধিক্যে সিয়ার দেহাঙ্গ তীর তীর করে কাঁপতে লাগলো। পর্ব ৮৮-র প্রথম অংশ। কেভ অফ জুপিটার। আধার অন্তরিক্ষ আজ বড্ড বিষণ্ণ। রাত বেড়েছিল, সবার মাঝে কত উল্লাস, কত আনন্দ, অথচ ইনায়ার মন মস্তিষ্ক দুদণ্ড শান্তি নেই। কি যে কষ্ট! ওর যন্ত্রণার বোঝা যেন পাহাড় সমতুল্য, বাড়তেই থাকে, কমে না একটুও। হৃদয় পুড়তে পুড়তে অঙ্গার হয়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, কান্নারা ভিড় জমায় দু চোখের পাড়ে। হাঁসফাঁস করে ওঠে ভেতরটা। আব্রাহাম না থাকার এই যাতনা ইনায়ার সহ্য হয় না।
ও কি এভাবেই ধুকে ধুকে মারা যাবে? ওর মৃত্যু কি সন্নিকটে? বেশ, তাই যেন হয়। ইজাবেল, পাওলো, এমিলি, নিলসন সবাই তো আছে, আব্রাহাম কেন নেই? সত্যি কি তাকে বাঁচাতে পারেনি সিয়া? এতগুলো ভ্যাম্পায়ার মানুষ রূপে ফিরে এলো, অথচ আব্রাহাম এলো না। বিধাতা এতটা নিষ্ঠুর কেন হলো? শুধুমাত্র আব্রাহামের ভাগ্যেই কি মৃত্যু লেখা ছিল? ইনায়া এই নির্মম সত্য বিশ্বাস করতে পারে না। বিশ্বাস না করেও উপায় নেই। আব্রাহাম যদি বেঁচে থাকতো, অবশ্যই ওর সাথে দেখা করত, অন্তত একবার হলেও কাছে আসতো, এভাবে দূরে সরে থাকতো না। ইনায়ার বুকপাচড় ভেঙে এলো অজস্র কান্নার ভারে। এই বদ্ধ হলঘরে এত লোক সমাগমের ভিড়ে ওর প্রচণ্ড দম বন্ধ হয়ে আসে। বড় অশান্তি লাগে। এই বুঝি ওর প্রাণ বেরিয়ে যাবে। জোরে সোরে শ্বাস টানে, মাথার ভেতরটা ভারী ভারী লাগছে। কোলের ওপর চুপটি করেছিল কিচ। এক ফোঁটা অশ্রু গড়িয়ে ওর গায়ে পড়তেই নড়ে চড়ে ওঠে। সহসাই এক ঝাঁক উত্তপ্ত বাতাস ছুঁয়ে দিল ইনায়াকে, যেন ওর শ্বাস আটকে গেল। পরক্ষণেই দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে মানুষ যেভাবে দীর্ঘশ্বাস টানে, ওভাবেই শ্বাস টেনে প্রশ্বাস ফেলল ও। তারপর আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। কিচের নাকে এসে লাগলো তাজা রক্তের উৎকট গন্ধ। তৎক্ষণাৎ ইনায়ার কোল থেকে লাফ দিয়ে মেঝেতে দাঁড়ালো, ছুটল এইলিনের কাছে। ইনায়া খেয়াল করল না, কাঠের পুতুলের ন্যায় ঠায় দাঁড়িয়ে রইল। চোখগুলো পাথর, দম আটকে ছিল, যেন ওর মাঝে বিন্দুমাত্র প্রাণ শক্তি নেই। হেঁটে চলল যান্ত্রিক মানবের মতো। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জানে না ও। হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। ওকে বিচলিত দেখালো। এইলিনের পায়ের কাছে গিয়ে লেজ নাড়িয়ে লাগাতার শব্দ করতে লাগলো। এইলিন বুঝতে পারল না কিচের ইশারা, ওর না বলা ভাষা। খানিকক্ষণ বিস্ময়ভরা চোখে তাকিয়ে থেকে ওকে কোলে তুলে নিল। কিচ মহাশয়, ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই। সিয়া ছিল না হলঘরে। কিচ ক্রমে ক্রমে অশান্ত হয়ে উঠল। ইনায়া চলে যাচ্ছিল হলঘর ছেড়ে। ফের কোল থেকে নেমে দাঁড়ালো কিচ। ইনায়াকে অনুসরণ করে দৌড়াতে লাগলো। কি হলো? কিচ কেন ছুটে পালালো? এইলিনের বোধগম্য হলো না। পেছন হতে ডাকতে লাগলো, কিচ, কিচ দাঁড়াও, যেও না, কিচ। এইলিন কিচের পিছু নিল। ওর চলে যাওয়ার পানে এক দৃষ্টি চেয়ে রইল পাওলো। হলরুমের একপাশে অতিথিদের জন্য চেয়ার পেতে রাখা, মাঝখানে লম্বা টেবিল। এতে সাজানো ছিল পলিশ আর ইউক্রেনীয় রূপার থালা, ক্রিস্টাল গ্লাস আর ক্যান্ডেল স্টিক। দীর্ঘ ডাইনিং টেবিলে আয়োজন করা হয়েছে হরেক পদের ইউক্রেনীয় খাবারের ভোজ। রূপোর পাত্রে গরম পিরোগি, ক্যাভিয়ার, মধু গ্লেজ করা গাজর, রুটির সাথে গাঢ় মাখন, হরিণের মাংস, রোস্ট গুজ, বোর্শ, রোস্ট করা হাঁসের মাংস আর স্থানীয় চিজ। ডেজার্টে ছিল মধু বাদাম দিয়ে বানানো কেক, পিরোজকি এবং সোনালি মিড, সেই সাথে বিশাল ক্রিস্টাল ওয়াইন ডিক্যান্টারে ইউক্রেনীয় লাল ওয়াইন। আরও কত কি! গরম খাবার আর মশলার সুগন্ধে হলরুমের বাতাস ভারী। রূপোর গ্লাসগুলোতে ঝাড়বাতির আলোক প্রতিফলিত হয়ে ঝকঝক করছিল। টেবিলের মাঝ বরাবর মোমবাতির সারি, দুই পাশে খাবার সাজানো। ডাইনিং টেবিলে বসতে গিয়ে ক্রিসকেঙ্গল খেয়াল করলেন হলরুমের কোথাও সিয়া আর ইনায়া নেই। বাকিরা বসলেন। মার্কসের পাশেই সলজ্জিত মুখে আর্নি বসেছিল। কিছুক্ষণ পর সিয়া এলো, বসলো আর্নের পাশে। অন্য পাশটায় মার্টিন লরেন্স। ইনায়া কোথায় সিয়া? ওকে দেখছি না যে। ক্রিসকেঙ্গল বললেন। সিয়া ব্ল্যাক ব্রেডের এক টুকরো মুখে তুলেছিল মাত্র। কয়েক পল নিশ্চুপ থেকে প্রত্যুত্তরে বলল, হঠাৎ করে ইনার শরীর খারাপ লাগছিল বাবা, ঘুমিয়ে গেছে। চিন্তা করবেন না, ওর খেয়াল রাখার জন্য এইলিন আছে। ক্রিসকিঙ্কল গোপনে দীর্ঘশ্বাস ফেললেন। স্যাভেরিক, কুরি এবং উইজার্ড পরিবারের সদস্যগুলো খাবার খেতে খেতে কথা বলছিল। হুটহাট তাদের হাসির শব্দে গুঞ্জরিত হচ্ছিল পুরো হলঘর। খাবার পরিবেশকগুলো খুবই শান্ত, সুশৃঙ্খল, নিঃশব্দে কাজ করে যাচ্ছিল। অল্প একটু খাবার খেলো কি খেলো না, পিদরকার অনুমতি নিয়ে সিয়া টেবিল ছেড়ে উঠে গেল। একটু পরেই ফিরে এলো। মার্টিনের বিচক্ষণ মস্তিষ্ক ও চোখের দৃষ্টি এইলিনকে চিনতে ভুল করেনি। প্রয়োজনের তাগিদে মেয়েটি সিয়া হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে, তবুও খুব সহজেই ধরা পড়ে যায় তার কাছে। রাত বাড়তে লাগলো। ততক্ষণে বিশাল হলরুমের দীর্ঘ ডাইনিং টেবিলে রাতের আড্ডা বেশ জমে উঠেছিল। পরিবারের সবাই মিলে ভোজ উৎসবের আহার সম্পন্ন করল। অতপর আবারও তারা মেতে উঠল খোঁজ গল্পে। ভোজ শেষ হতে না হতেই টেবিলের একাংশ সরিয়ে হলরুমের ভেতরেই খেলার আয়োজন করা হলো। একপাশে সাজানো হলো দাবার বোর্ড, অন্য পাশটাতে কার্ড টেবিল। কয়েকজন মখমলের সোফায় হেলান দিয়ে কিছু সংখ্যক আবার ছোট গোল টেবিলে ঘিরে বসে পড়ল। বড়দের আলোচনার উৎস ছিল পুরনো রাজবংশের গল্প। কত বীরত্ব গাথা, কত শত ব্যথা বেদনার স্মৃতি জড়ানো অতীত পেরিয়ে এসেছে তারা।
যুবক যুবতীদের মাঝে বিয়ে নিয়ে নানান ধরনের পরিকল্পনা। ছেলেদের কয়েকজন একসাথে বসে দাবা খেলায় মগ্ন, কেউ আবার কার্ড টেবিল ঘিরে উত্তেজনায় ঝুঁকে পড়ছিল। সুবিশাল হলঘরের এক কোণায় সঙ্গীতের আসর বসেছিল। ভায়োলিনের নিদারুণ সুর আর পিয়ানোর নরম ধ্বনি রাতের আকাশ তাপিয়ে বেড়ালো। মুখরিত ছিল চারপাশ। ভারী ভারী পর্দা টানা দরজা জানালাগুলো আধার রাতকে আড়াল করে রেখেছিল। ভেতরে বিরাজমান রাজকীয় উষ্ণতা ও আবহ। ঘড়িতে সময় এগোলো। পুরো হলরুমে যেন অদ্ভুত উত্তেজনা জমে এলো। একজোড়া কপোত কপোতের মিলনের মাধ্যমে আগামী দিনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছিল। শুধু কি তাই, সেই দিন আরও একটি বিশেষ চমক অপেক্ষা করছিল। ঘণ্টাখানেক পরে পরিবারের বয়োজ্যেষ্ঠরা উঠে চলে গেলেন যার যার কামরার উদ্দেশ্যে। রাত অনেক হলো, এবার ঘুমাতে হবে। কিন্তু ছোট সদস্যগুলোর চোখে ঘুম নেই। স্পিন দ্য বোটল খেলার সিদ্ধান্ত নিল। একটি গোল টেবিল ঘিরে সবাই বসে পড়ল। সিয়া ভেবে এইলিনের এক হাত চেপে ধরে বসে আছে আর্নি, ওয়েসলি ইজাবেলের পাশে। ওরা দুজনেই যেন আজ পুরনো দিনের বান্ধবীকে খুঁজে পেয়েছে। বেলা, স্টুয়ার্ট, এমিলি গ্রিন, নিলসন, আন্দ্রেস, কাতারজিনা সবাই আছে, কেবল ইনায়া আর আব্রাহাম নেই। ক্রিস্তিয়ান খেলায় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছিল। মার্কস তাকে এক প্রকার বগল দাবা করে তুলে আনলো, বসালো সবার মাঝখানে। যেন বহুযুগ পরে হুট করে ওদের জীবনে খুশির দেখা মিলেছে। এই প্রাসাদও ফিরে পেরেছে প্রাণ। ওদিনের সমবয়সী সিমেন সার্জি আর শেলভিও হলঘরে উপস্থিত ছিল। বাকিদের মাঝে শুধুমাত্র অনুপস্থিত অ্যাভোগ্রেডো আর জানের চেয়েও প্রিয় মহারাজ এদুয়ার্দো। তুমি যে ভ্যাম্পায়ার ছিলে সেটা কখনো বুঝতে দাওনি, অথচ আমি ছিলাম তোমার একমাত্র সবচেয়ে কাছের বান্ধবী, ওয়েসলি বলল স্মিত হেসে। ইজাবেল চোখ নামায়, মুখশ্রী পাংশুটে। ওয়েসলি ব্যথিত হলো। আহিত পুরনো কথা তুলে কেন যে হাস্যজ্জ্বল মেয়েটার মন খারাপ করে দিল। আরে ধুর, আমি রাগ করিনি। হঠাৎ একাডেমিতে তোমার সাথে কাটানো আমার আনন্দঘন স্মৃতিগুলোর কথা মনে পড়ল। চোখ তুলে চাইল ইজাবেল। প্রসঙ্গ পাল্টাতে ওয়েসলি বলল, আচ্ছা, জেনারেল অ্যাভোগ্রেডো আসেনি কেন? কার কথা বলছো? সেনাধ্যক্ষ। আমি যতদূর তাকে চিনি, প্রেমিকার অনুমতি ব্যতীত কখনো কোথাও যাননি তিনি। দেখো গিয়ে, হয়তো তার প্রেমিকার সাথেই আছেন। বলেই হেসে উঠল আর্নি। ইজাবেল ভরকে গেল, চকিত দৃষ্টিতে চেয়ে রইল। অজ্ঞাতেই ঠোঁট চেপে হাসল পাউলো। বাকিরা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো ওর দিকে। এইলিন যেন বুঝতে পারল। হঠাৎ খিলখিল শব্দে হাসতে লাগলো। ইজাবেলকে আশ্বস্ত করে বলল, ভয় পেও না, ও এদুয়ার্দোর কথা বলছে। ইজাবেল ফোঁস করে স্বস্তির শ্বাস ফেলল। পাউলোর ঠোঁটের কোণের হাসিটুকু দীর্ঘ হলো আরও। সিমেন সার্জি শেলভির কানের কাছে মুখ বাড়িয়ে সহসে বলে উঠল, নিঃসন্দেহে মেয়েটি সত্যি কথা বলছে। আপনিও? মহামান্য জানতে পারলে আপনার গর্দান যাবে, শেলভি অনুচ্চ স্বরে বলল। বলে নিজেও হেসে ফেলে। তরুণ তরুণীদের মাঝখানে সবচেয়ে ছোট্ট সদস্য হলো তিমোফি। ছেলেটি গম্ভীর প্রকৃতির, ছলচাতুরি কিংবা মারপ্যাচ বোঝে নাও। তিমোফির চোখ লাল কাপড়ে বাঁধা ছিল। লম্বাকৃতির কাচের বোতলটি ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব ওর উপর বর্তালো। যথারীতি খেলা আরম্ভ হলো। ভায়োলিন আর পিয়ানোর সুরের তালে তালে সময় এগিয়ে চলল। প্রথমে যাকে ট্রুথ দেওয়া হলো সে ছিল ওয়েসলি। এখানে এমন কেউ কি আছে যার কাছ থেকে তুমি সবচেয়ে বেশি অবহেলা অথবা দুঃখ পেয়েছো? নাম বলতে হবে না, শুধু বিষাদটুকু আমাদের সাথে ভাগ করে নিতে পারো। কাতারজিনা প্রশ্ন করলো। ওয়েসলি থমকালো। অজ্ঞাতেই চোখ চলে গেল ক্রিস্তিয়ানের দিকে। ছেলেটা ঘাবড়ে গেছে। এদিক সেদিক চেয়ে দৃষ্টি লুকাতে চাইছে, যেন পালিয়ে যেতে পারলে বাঁচে। আর্নি খেয়াল করলো, ওর মন খারাপ হলো। কেন যে কাতারজিনা এরকম একটি প্রশ্নের সম্মুখীন করলো মেয়েটাকে? ওয়েসলি বেখেয়ালে ধীর স্থির ও মলিন কণ্ঠে বলল, অবহেলা পেয়েছি কিনা জানি না, তবে কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণার অনুভূতিগুলো এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে কখনো তা তীব্র দহনের মতো জ্বালাময়, কখনো আবার পাথরের মতো ভারী। কিছু যন্ত্রণা হয় চিৎকার করে অনুভূতি প্রকাশ করা যায় না, শুধু ভেতরে ভেতরে ক্ষয়ে যায় হৃদয়। মন যেন একটি অদৃশ্য আয়না, যেখানে দুঃখ সুখের প্রতিবিম্ব দেখা যায় না। কান্নার আওয়াজ দেয়ালে আঘাত হেনে প্রতিধ্বনি তোলে। ওয়েসলির অক্ষিপটে অশ্রু জমে। আর্নি কাঁধের উপর হাত রাখলে সম্বিত ফেরে, গলা ধরে আসে। কাতারজিনা মর্মাহত। নিজের ভুল বুঝতে পারলো। এরকম প্রশ্ন করা মোটেও উচিত হয়নি, কিন্তু একদিক থেকে ভালোই হলো। ওয়েসলি নিজের দুঃখগুলো প্রকাশ করার একটা সুযোগ তো পেয়েছিল। ভেতর থেকে হালকাও হলো। ইজাবেল ওয়েসলির এক হাত মুঠোয় পড়ে চোখের ইশারায় ওকে আশ্বস্ত করলো। তিমোফি ফের বোতল ঘুরিয়ে দিল, যেটির অগ্রভাগ এবার পাওলোর দিকে স্থির হলো। হলরুম জুড়ে হই হুল্লোড় পড়ে গেল। কাতারজিনার দিকে একবার তাকালো স্টুয়ার্ট, তার অধর কোণের দুষ্ট হাসি। মনে মনে খুব করে চাইল পাওলো যেন ডেয়ার নেয়, কিন্তু না, বেচারা ট্রুথ নিল।
স্টুয়ার্টের মুখের অবস্থা ফাটা বেলুনের মতোই চুপসে গেল। তবে সে নিরাশ হলো না। সবার মাঝখান থেকে আচমকাই প্রশ্ন করলো, কাউকে ভালোবাসো তুমি? হুম হুম। আছে কি তোমার কোনো প্রণয়িনী? ভ্রু নাচিয়ে ফিচেল হাসল স্টুয়ার্ট। পাউলো অস্বস্তি বোধ করলো, ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। ছটফটি উঠল বুকের ভেতরটা। আহ, কি যে যন্ত্রণা! কেন জানি এইলিনের খুব মায়া হলো। আহত চোখে চেয়ে রইল। পাউলো নির্দ্বিধায় নিঃসংকোচে বলল, চোখ মেলে যার দিকে তাকানো নিষিদ্ধ তাকে হৃদয় দিয়ে বসেছি। তার কণ্ঠ বেজায় মর্মস্পর্শী, মুখখানাও বিষাদগ্রস্ত। দেখে মনে হলো ভেতরে ভেতরে সে বিধ্বস্ত, প্রতিনিয়ত ক্ষয়ে যাচ্ছিল। তার মুখে অমন কথা শুনে এইলেনের খুব দুঃখ হলো। বুকের ভেতরে সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব করলো। ওর দু চোখের চাউনি আহত। মনে মনে ভাবল, আহা বেচারা, এদের সবার মাঝে ছোট রাজকুমার সবচেয়ে দুঃখী। ঈশ্বর যদি তাকে এমন কোনো উপহার দিতেন যা তার একাকিত্ব, দুঃখ, কষ্ট আর সমস্ত না পাওয়া ঘুচিয়ে দিত, তাহলে খুব ভালো হতো। তোমার কাছে ভালোবাসার মানে কি? আগ্রহাতিশয় হয়ে কণ্ঠে জিজ্ঞেস করলো বেলা। পাওলো অকপটে বলল, ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না। ভালোবাসা হলো সেই অনন্ত সুর যা বক্ষ গহ্বরে দামামার মতো বাঁচে। বাঁচতে বাঁচতে হৃদয় রক্তাক্ত করে। দেখা যায় না প্রত্যক্ষভাবে, কেবল পরখ করে নিতে হয়। ভালোবাসার তপ্ত রুক্ষ জীবনে হঠাৎ নেমে আসা এক পশলা স্বস্তির মতো। এমন এক মায়াবী সুতো যা দূরত্বের সীমানা চেনে না, বিকিয়ে যায় না, সময়ের খাঁচায় কখনো বন্দী হয় না। এইলেন যেন তার পরবর্তী কথাটুকু আগে থেকেই জানতো। আনমনেই বলে উঠল, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, দুজন দুজনের অব্যক্ত কথা বেদনা বুঝতে পারার ক্ষমতা, মিলেমিশে গড়ে তোলার স্বপ্ন, হেসে ওঠা কান্না আর অন্তহীন বিশ্বাসের অনুরাগ। পাওলো নত চোখ দুখানি তুলে চাইল এইলিনের মুগ্ধ প্রফুল্ল বদন পানে। তার মুখকান্তি নির্জীব, নিষ্প্রাণ। ক্ষণে ক্ষণে হৃদয়ে পোড়া জ্বালা যন্ত্রণা অনুভব করলো। দম বন্ধ লাগছে, কারণ সে জানে সিয়ার এই অনুভূতিগুলো, ওর বিশ্বাস, ভালোবাসা কেবলই এদুয়ার্দোর জন্য। বাকিরাও বিস্মিত চোখে চেয়ে রইল এইলিনের দিকে। ইনার যখন ঘুম ভাঙে নিজেকেও কামরায় আবিষ্কার করে বিছানায় শুয়েছিল। অবাক বিস্ময়ে হুড়মুড়ি উঠে বসলো। যতদূর মনে পড়ে হল ঘরে ছিল। কখন ঘুমিয়ে পড়ছিল মনে করতে পারলো না। মাথাটা প্রচণ্ড ভারী ভারী লাগছে। অনেক চেষ্টা করেও যখন মনে পড়ল না, হাল ছেড়ে দিল। দুর্বল চোখের পাতা মেলে প্রথমেই সিয়াকে দেখতে পেল। কথা বলল না, অভিমানে মুখ ফিরিয়ে রইল। তুমি কি বিরক্ত হচ্ছ? কথা বলছে না যে? চলে যাব? সিয়া মেয়েকে রাগ মিশ্রিত কণ্ঠে বলল। ইনায়ের আবারও দমবন্ধ লাগতে শুরু করলো। চারপাশের পৃথিবীটা এত সুন্দর, অথচ ওর ভেতরটা পরিত্যক্ত, অন্ধকার ধ্বংসস্তূপের মতো। গোপনে দীর্ঘশ্বাস ফেলল। প্রত্যুত্তরে ঠোঁট টেনে ম্লান হাসল। তারপর দুজনেই নিশ্চুপ। কামরায় নেমে এলো নিগুড় স্তব্ধতা। মুহূর্তকাল পরে নিস্পন্দতা বিদীর্ণ করে ইনায়া বলল, এখনও তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। সিয়ার চোখে জিজ্ঞাসা চাওনি। ইনায়া কোনো প্রশ্নের কথা বলছে বুঝতে পারেনি। আমি স্পষ্ট শুনেছি, সেদিন তুমি মহামাননীয়াকে বলেছিলে এদুয়ার্দো, আব্রাহাম, পাওলো, ইজাবেল সবাইকে তাদের অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছ। নিঃসংকোচে একজন নিষ্ঠুরের মতো স্পষ্ট করে বলেছিলে সবাইকে মেরে ফেলেছ। অথচ ওরা সবাই মানুষরূপে ফিরে এলো। কিন্তু আব্রাহাম ফিরে এলো না কেন? কোথায় সে? ইনায়ের অকপট প্রশ্ন শোনা মাত্রই সিয়া দাঁড়িয়ে পড়ল, যেন এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাইছিল না ও। শান্ত গলায় বলল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি পরে আসব। দাঁড়াও সিয়া, উত্তর না দিয়ে কোথাও যাবে না। এই প্রশ্নের উত্তর তুমি এখন পাবে না, সময় হলে আমি নিজেই বলবো। সিয়া শোনো, অপেক্ষা করো। রাতের আকাশে চাঁদের আলো ক্ষীণ। প্রাসাদের পর্দা টানানো জানালায় ওই মলিন চাঁদের জ্যোতি চুইয়ে পড়ছিল। ইনায়া বিছানা ছেড়ে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। পর্দা সরিয়ে দিল। দূর থেকে ভেসে এলো বেহালার সুর। কেউ একজন বুঝি ইনায়ের দুঃখের সঙ্গী হতে চাইল। বেহালায় সুর তুলে বাজালো ইউক্রেনীয় বিষণ্ণ এক প্রেমের গান। ওই সুর কি যে দুঃখ মিশ্রিত, কি যে করুণ! ইনায়ের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। বেজায় বিরহ, বেজায় যন্ত্রণায় ওই বেহালার তান। রাত গভীর হলে প্রাস্কোভিয়া জঙ্গল যেন জীবন্ত হয়ে ওঠে। নিকষ কালো অন্ধকারে জোড়ায় জোড়ায় কতগুলো লাল টকটকে অগ্নিবিন্দু জলে মুহূর্তে নিভে গেল। ওদের অস্তিত্ব সিয়া টের পেল, অথচ দূর দূরান্তে কাউকে দেখা গেল না। চড়কি ওকে এই জায়গাটির কথাই বলেছিল। ওর কাঁধে চেপে পথ দেখিয়ে সিয়াকে এখানেই নিয়ে এলো। কোথায়? এখানে ওয়াসওয়াভা নেই তো।
সিয়া উৎকর্ণ, খুব সাবধানে এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে চলল। ওর মস্তিষ্ক সজাগ, সতর্ক দৃষ্টিতে চারপাশে নজর বুলালো। শতবর্ষী বৃক্ষগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, চারিদিকে স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। মাটির ওপর ছড়িয়ে থাকা বিশাল শিকড়গুলো অন্ধকারে ঠিক যেন কুণ্ডলি পাকানো অজগরের মতো লাগলো। পচে যাওয়া পাতার স্তূপ, শৈবালে জমা গাছের কাণ্ড, লতা গুল্মে ঢাকা আঁকাবাঁকা পথগুলো দেখতে ঠিক যেন মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া অচেনা সিঁড়ি। সব মিলিয়ে খুবই অস্বস্তিদায়ক পরিবেশ। কি ভীষণ দম বন্ধ করে এই জায়গাটি। কুয়াশার ফাঁক গুলিয়ে ভেসে এলো ভুতুরে ফিসফিসানি, অদূরে পেঁচার কর্কশ ধ্বনি, শিয়ালের ডাক আর পাকপাখালির ডানার ঝাপটানি। ওদের করা শব্দগুলো অরণ্যের বুক জুড়ে প্রতিধ্বনিত হয়ে জায়গাটুকু আরও ভয়ঙ্কর করে তুলল। পরিবেশ এমনই অদ্ভুতরে হয়ে উঠল যেন নিসর্গ নিজেই এক ভয়ঙ্কর রহস্যের প্রহরী। জায়গাটি থেকে দাঁড়িয়ে থেকে সিয়ার মনে হলো ও প্রকৃতির দেবী নয়, বরং কোনো এক অনাহুত অনুপ্রবেশকারী। সিয়া কয়েক পা সামনে এগিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ওর ডান কাঁধের উপর চড়কে বসে আছে। নিরেট কালো অন্ধকারে সিয়ার বাদামি চোখজোড়া অগ্নিকুণ্ডের ন্যায় জ্বলতে থাকে। অদৃশ্য দুজোড়া তীক্ষ্ণ দৃষ্টি সিয়ার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। আকস্মিক ঝোপঝাড়ের আড়াল হতে কিছু একটা নড়ে উঠল। কৃষ্ণবর্ণ আধারের মাঝে একজোড়া অগ্নিবিন্দু আবারও জ্বলে উঠে নেবে গেল। বাতাসে ভেসে এলো সেই চিরাচরিত কণ্ঠ, মোয়া দোরোহা নেভিস্তকা। ইউক্রেনীয় ভাষায় আমার প্রিয় বৌমা। ওয়াসওয়াবা ডাকলো আদুরে স্বরে। সিয়া ঠিক জানত ডাইনিটা এখানেই আছে। প্রত্যুত্তর করল না, নিশ্চুপ রইল। অথচ ক্রোধের আধিক্যে ওর ভেতরটা জ্বলছে দাবানলের মতো। শরীর কাঁপছে, চোখ বুজে রাগ গিলে নিল। শান্ত দৃষ্টিতে তাকালো ওয়াসওয়াবার দিকে। এই মুহূর্তে ওর ক্রোধ নিয়ন্ত্রণে, চুরুকি ডানা ঝাপটে উড়ে চলে গেল দূরে। ওয়াসওয়াবা নিঃশব্দে হাততালি দিয়ে বিস্ময়াভিভূত কণ্ঠে বলল, বাহ, আমার কি সৌভাগ্য! ডেকেছিলাম ছোট বৌমাকে, চলে এলো বড় বৌমা। দারুণ না? সিয়ার রক্তিম ওষ্ঠদয় প্রশস্ত হলো, চোখে মুখে শীতল কঠোর হাসি। আভিজাত্যপূর্ণ হেঁটে এক পা দুপা করে সামনে এগিয়ে গেল। বিদ্রুপপূর্ণ কণ্ঠে বলল, আমার নকল শাশুড়ি মা, আমাকে যে আসতেই হতো। কত কাল আপনার দেখা পাই না। আজ অনেকদিন পর আপনার দর্শন পেয়ে আমার চোখ দুটো ধন্য হলো। একটু থেমে ফের বলল, জানেন তো, আমার বড় মায়া হয়। আপনার খাতির যত্ন করতে পারি না, মনে বেজায় দুঃখ। কি যে যন্ত্রণা! এই দুঃসহ মনস্তাপ আমি আর নিতে পারছি না। তাই আত্মদহন কমাতে আজ এসেছি আপনাকে প্রাসাদে নিয়ে যেতে। দয়া করে মুখ ফিরিয়ে নেবেন না, পালিয়ে যাবেন না। কথা দিচ্ছি আপনার সেবা যত্নে কোনো কমতি থাকবে না। আহারে, তুমি কত ভাবো আমাকে নিয়ে, শুনেই শান্তি লাগছে। মেকি হেসে সকরুণ স্বরে বলে ওঠে ওয়াসওয়াবা। সিয়া চমৎকৃত কণ্ঠে জিজ্ঞেস করে, আমি না ভাবলে আর কে ভাববে? আপনার আর কোনো বৌমা আছে? প্রশ্ন করে কি যেন ভাবল সিয়া। হঠাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ার মতো করে বলল, হ্যাঁ, তখন কি বলছিলেন? ছোট্ট বৌমা? সে আবার কে? এদুয়ার্দোকে আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে? সিয়ার চোখ দুটো কপালে উঠে গেছে, দাঁতে দাঁত পিষে মুখাবয়ব কঠিন দেখালো। পর মুহূর্তেই কেমন হতাশ হয়ে গেল। আকাশের দিকে চেয়ে কাতর কণ্ঠে বলল, হায় ঈশ্বর, আমার কি হবে? ওয়াসওয়াবা ওর এই ভনিতা ঠিক বুঝতে পারল। মার্টিনের ধুরন্ধর মেয়েটা নিশ্চয়ই মনে মনে কোনো পরিকল্পনা আটছে। টেরও পেল। আকাশ পান হতে মুখ ফিরিয়ে ওয়াসওয়াবার দিকে তাকালো সিয়া। কণ্ঠে অভিযোগের সুর তুলে বলল, এরকমটা আপনি কিভাবে করতে পারলেন মা? একবারও আমার কথা ভাবলেন না? বলতে যতক্ষণ সময় লাগলো তৎক্ষণাৎ উপর থেকে ভারী কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। ঝপাত করে পড়লো ওটা। যেখানে ওয়াসওয়াবা দাঁড়িয়েছিল ঠিক সেখানটায় দেখা গেল একটি লোহার খাঁচা। সিয়া ফুঁসে উঠল, চোখে মুখে অপরিমেয় রাগ। বাদামি মণি দুটো নরকের আগুনের মতোই জ্বলন্ত। ওয়াসওয়াবা খাঁচার ভেতর থেকেই হুঙ্কার ছেড়ে বলল, পরিণাম ভালো হবে না। আমাকে মুক্ত করো সিয়া। মুক্ত করে দেব? কি আশ্চর্য! মুক্তি যদি দেব, তাহলে এতক্ষণ সময় ধরে এত প্রলাপ বকার কি প্রয়োজন ছিল? সিয়া তাচ্ছিল্য করে বলল। ওয়াসওয়াবা ধৈর্যহারা হলো। বন্দি দশায় থেকে যেন তার শ্বাসরুদ্ধ হয়ে এলো। অথচ অতীতে সে যুগের পর যুগ কফিনে কাটিয়েছিল। গম্বুজাকৃতির খাঁচাটির পুরোটাই লোহার প্রলেপ লাগানো। বিন্দু মাত্র ফাঁকফোকর নেই, যেন ওটির ভেতরে বায়ু প্রবেশ করাও কঠিন হয়ে দাঁড়ালো। অদৃশ্য হলেও বাইরে বের হবে কি করে? সিয়া সূক্ষ্ম হাতে ওয়াসওয়াবার পালিয়ে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে।
মুক্তি পেতে ভেতর থেকে ক্রমাগত চেঁচিয়ে যাচ্ছিল, বিনাশ না করতে পারি, আজ এইখানেই হবে তোর জীবন্ত সমাধি, এই প্রাস্কভিয়ার মাটিতে তোকে পুঁতে দেব। সাহসায় আকাশ কাঁপালো সিয়ার গর্জনধ্বনি। অদম্য রোষের প্রকোপে কাঁপছিল ওর দেহখানি। চক্ষুদয় হতে বিদ্যুৎ স্ফুরণ ঝরে পড়ল, তবে বুকের অভ্যন্তরে শত্রুকে পরাজিত করার উল্লাস জেগে উঠল। সিয়ার এই হৃষ্টতা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। আচমকাই সশব্দে হেসে উঠে ওয়াসওয়াভা। বিমূঢ় হলো সিয়া। কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ডান পাশে, কারণ ওই হাসির শব্দ খাঁচার ভেতর হতে নয়, বরং বাইরে, ওর ঠিক ডান দিক থেকে ভেসে এলো। তোমাকে আমি চিনি না ভেবেছ? খুব চিনি। কিন্তু তুমি বোকা মেয়ে, আমাকে জব্দ করতে হলে তোমাকে দ্বিতীয়বার জন্ম নিতে হবে। লোহার খাঁচাটির বাইরে সিয়ার সম্মুখে দাঁড়িয়ে কথাগুলো বলল ওয়াসওয়াভা। সিয়ার ঠোঁট শক্ত হলো, ওর রন্ধ্রে রন্ধ্রে দূর দমনীয় ক্ষোভ বয়ে গেল। ওয়াসওয়াভা ব্যঙ্গাত্মক স্বরে বলল, লোহার খাঁচায় আমাকে বন্দি করেছিলে? আমাকে? আমি তোমার সামনে দাঁড়িয়ে। তাহলে ভেতরে কে? উচ্চ শব্দে হাসতে লাগলো ওয়াসওয়াভা। মুহূর্তকাল পরে হাসি থামিয়ে শান্ত ভারী গলায় বলল, পেছনে তাকিয়ে দেখো, ওখানেও আমাকে দেখতে পাবে। কাকে বন্দি করবে? কজনকে? সিয়া চোখ বুজে ফের চোখ মরল। মনে মনে নিজের গালে নিজেই চপেটাঘাত করলো। কি করে ভুলে গেল ও ওয়াসওয়াভা নিজের প্রতিবিম্ব তৈরি করতে পারে? তার বিশেষ দুটি ক্ষমতা আছে। প্রথমত, ইলিউশনের মাধ্যমে ডাইনিটা নিজের একাধিক রূপ তৈরি করতে পারে, কিন্তু আসল শরীর একটাই। নকল রূপগুলো আঘাত করতে পারে না, কেবল শত্রুকে বিভ্রান্ত করে। দ্বিতীয়ত, শ্যাডো ডাবল, যার দ্বারা প্রতিটি প্রতিবিম্ব কিছুটা সময়ের জন্য বাস্তবের মতো লড়াই করতে পারে, কিন্তু আঘাত পেলেই ধ্বংস হয়ে যায়। ওয়াসওয়াভার এই প্রতিবিম্বগুলো 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে, যেগুলো তৈরি করতে প্রচুর শক্তি খরচ হয়। সূর্যালোক, পবিত্র বস্তু বা লোহার সংস্পর্শে এলে কিংবা আসল শরীরে আঘাত করলে প্রতিবিম্বগুলো মিলিয়ে যায়। ওসব ছাড়ো, আমি ভাবছি তোমাকে কিভাবে আপ্যায়ন করব। পাতাল প্রাসাদে নিয়ে যাব? সহাস্যে বলল ওয়াসওয়াভা। তার রক্তাভ ওষ্ঠদয়ে পৈশাচিক হাসি। মুহূর্তেই নিজের মত পরিবর্তন করে বলল, আমার মনে হয় তোমার বিশ্রামের প্রয়োজন। কত রাত নির্ঘুম কাটিয়েছ তুমি। এরকম চলতে থাকলে তোমার শরীর খারাপ করবে। পরে দেখা যাবে বউয়ের শোকে আমার বড় ছেলে পাগল হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ইস, মা হয়ে আমি সেই দৃশ্য কিভাবে সহ্য করব? সিয়া নিরুত্তর, কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালো না ও। মোক্ষম সুযোগের অপেক্ষায় রইল। ওয়াসওয়াভা পুনরায় বলল, বহু দিন হলো ঠিক মতো ঘুমাওনি। আমি যদি তোমাকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিই? আমার প্রিয় পুত্রবধূর জন্য এতটুকু আমি করতেই পারি। ভেবে দেখো, পৃথিবীর সমস্ত ঝুট ঝামেলা থেকেই মুক্তি পাবে। সেটাই ভালো হবে। সিয়ার সামনে দিয়ে ঝড়ের বেগে কিছু একটা দৌড়ে গেল। পেছনেও কারো অস্তিত্ব খুঁজে পেল। অবিলম্বে ওকে লক্ষ্য করে আক্রমণ ধেয়ে এলো। সিয়া সদর্পে সরে দাঁড়ালো। চোখ ঘুরিয়ে সতর্ক দৃষ্টিতে তাকালো ডানে বামে। বলল ক্রুদ্ধ স্বরে, ব্লাডি বিচ! যদি জারজ না হয়ে থাকে সামনে আয়। আয় বলছি! পেছন থেকে আক্রমণ করে আর কতবার নিজেকে কাপুরুষ বলে পরিচয় দিবি? বলতে না বলতেই দৃশ্যমান হলো পাভলো। মায়ের পাশে এসে দাঁড়ালো। ওয়াসওয়াভা রুষ্ট হলো। শানিত কণ্ঠে বলল, অসভ্য মেয়ে, মুখ সামলে কথা বলো, নতুবা তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। খাকে সম্মান দেখাবো এই কুকুরের বাচ্চাটাকে, যে কিনা তার মায়ের মতোই অসভ্য বর্বর। সিয়ার কণ্ঠে অসামান্য তুচ্ছতাচ্ছিল্য। ক্রোধের আতিশয্যে চোখে গাল রক্তিম হয়ে উঠল। ওয়াসওয়াভা ক্রুব্ধ হয়ে তেড়ে যেতে চাইলে তাকে হাত ধরে আটকালো পাভলো। এক পেশে হেসে তাকালো সিয়ার মুখের দিকে। তার ওই চোখের দৃষ্টিতে উপহাস। তাচ্ছিল্য কণ্ঠে ডাকে, ওপস ভ্রাতভা, উত্তেজিত হবেন না। ক্রোধ আপনার শরীরের জন্য হানিকারক। আমাকে মন্দ ভাবতেই পারেন, কিন্তু আমি কখনো আপনার খারাপ চাই না। বিশ্বাস করুন আমার ক্রাসোনিয়া ভ্রাতভা। পাবলোর থেকে পাওয়া এত সম্মান সিয়ার সহ্য হলো না। ও সাবধানে, সতর্ক, ও ষষ্ঠ ইন্দ্রিয় যেন ধেয়ে আসা কোনো বিপদের ইঙ্গিত দিল। চারপাশে অদ্ভুত রকম শান্ত। মনে হলো এই গহীন অরণ্যে হঠাৎ করেই ঘুমিয়ে পড়েছিল। সিয়ার সাম্য। এরা কি আগের বারের মতোই ওকে পেছন থেকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল? যা ভেবেছিল তাই। পেছন দিক থেকে জ্যাসন আক্রমণ করলো। তাকে লক্ষ্যচ্যুত করে সিয়া নিমিষেই সরে দাঁড়ালো। ব্যর্থ হতেই জ্যাসনের হাত থেকে খঞ্জর খসে পড়ল। শঙ্কিত চোখে তাকালো সিয়ার দিকে। দুর্দমনীয় ভয়ে কাঁপছিল ওর দেহ। একটু একটু করে পিছাতে লাগলো। গলা শুকিয়ে গেল ভীষণভাবে ঢোক গিলে।
সিয়া নিবৃত। শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে কোনো বাঘিনী যেভাবে শান্ত থাকে ঠিক ওরকমই দেখাচ্ছে ওকে। হঠাৎ কি হলো কে জানে, বাতাস যেন আচমকাই গতিপথ হারিয়ে ফেলল। হাড্ডিসার গাছের পাতাগুলো আসন্ন ঝড়ের দাপটে মাটিতে খসে পড়ল, ধুলো উঠতে শুরু করলো। বনের চিরচেনা নিশাচর শব্দগুলো এক পলকে গায়েব হয়ে গেল। ঝোপঝাড়ে মনের সুখে উড়ে বেড়ানো ওই ঝিঝি পোকাগুলো স্তব্ধ, আতঙ্কিত। চারপাশের আবহাওয়ায় হাড় কাঁপানো তীব্র শৈত্য ছড়িয়ে পড়ল। রাত জাগা পাখিরা নিড়ে ফিরে গেল। রাক্ষসী প্রাস্কোভিয়ার অন্ধকার যেন আরও গাঢ়, আরও জীবন্ত হয়ে উঠল। গাছের ছায়াগুলো রাজকীয় আলখাল্লার মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। গভীর রাতে ফোটা ফুলগুলো পাপড়ি বুজে মাথা নত করে নিল। ভীত হলো ওরা, প্রকৃতিও ভয়ে ততস্থ ছিল। ও বুঝি প্রাণ নাশকারী এক ভয়ঙ্কর সত্তার আগমন টের পেল, যে ছিল পিশাচ সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, অন্ধকার জগতের রাজা। নিকষ কালো আধারেও ওয়াসোয়াভা সেই অন্ধকার ভয়ঙ্কর সত্তার উপস্থিতি টের পেল। ঠকঠকিয়ে তার বুক কাঁপল। ভীত সন্ত্রস্ত গলায় বলল, সেদিনের মতো আজও শিকার বদলে গেল। মরবে, মরবে ও। আমি জানি ওর অন্তিমকাল এসে গেছে, কেউ বাঁচাতে পারবে না ওকে। পাভলো বুঝতে পারল না ওয়াসোয়াভার কথা। হেয়ালি চোখে চেয়ে রইল। দৃষ্টি সরিয়ে সামনের দিকে চেয়ে সিয়ার পেছনে জ্যাসনের মুখোমুখি একটি আবছায়া দেখতে পেল। এদওয়ার্দো! অস্ফুটে আওড়ালো সিয়া। জ্যাসন যেন বুকের অভ্যন্তরে মৃত্যুর হিমেল স্পর্শ অনুভব করল। এদওয়ার্দো ভয়ানক শান্ত, রোষের তাণ্ডবে তার বজ্র কঠিন চোয়াল কাঁপছিল। শীতল কঠোর দৃষ্টিতে জ্যাসনের দিকে তাকিয়ে রইল। জ্যাসন মরে যাওয়ার আগেই মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করল। এবার বোধহয় পাভলোর হুঁশ ফিরল। মায়ের ভীত স্তম্ভিত মুখের দিকে চেয়ে বিরক্ত বোধ করল। ওয়াসওভার বুকের সাথে তাল মিলিয়ে কাঁপছে তার সর্বাঙ্গ, তার দেহ। ব্যতিব্যস্ত গলায় বলল, আমাদের পালাতে হবে, এখনই পালাতে হবে। পালাও পাভলো, পালাও। ওয়াসোয়াভা হঠাৎ ধোয়া হয়ে বাতাসে মিশে গেল। যেতে যেতে ছেলের উদ্দেশ্যে বলল, বাঁচতে চাইলে অবিলম্বে এই স্থান ত্যাগ করো। একটা তো সুযোগ বুঝে লেজ গুটিয়ে ঠিক পালিয়ে গেল, কিন্তু পাভলোকে পালিয়ে যেতে দেবে না সিয়া। আটকাতে চাইল, তন্মধ্যে এদুয়ার্দো ওর এক হাতে মুঠোবন্দি করে ধরে ফেলল। ওরা পালিয়ে যাচ্ছে, এদুয়ার্দো! আটকে গেল। এদুয়ার্দোর হিম দৃষ্টির ওই চোখজোড়ার দিকে চেয়ে কথা শেষ করতে পারল না সিয়া। ভয় পেল। অজ্ঞাতেই শিউরে উঠল হৃৎপিণ্ড। স্তব্ধ হয়ে স্থির দাঁড়িয়ে রইল। ক্রমশ এদুয়ার্দোর চোখ মুখের বর্ণ পাল্টে গেল, যেন হঠাৎই ঘুমন্ত সিংহ জেগে উঠল। ঠোঁটের একপাশ বাঁকিয়ে ক্রূর হাসল, ক্রুদ্ধ গড়গড়ে আওয়াজ করতে লাগলো। রক্তরাঙা অষ্টদয়ের ফাঁক গলিয়ে সূচালো সদন্ত নেমে এলো। জ্যাসনের চোখে মুখে ভয়াবহ আতঙ্ক। এক পা নড়তে বা সরে দাঁড়াতে পারল না, থরথরিয়ে কাঁপতে লাগলো। ওর কলিজাটাও বোধহয় শুকিয়ে গেল। মহামান্য মহারাজ, আমি নিরপরাধ। স্বেচ্ছায় মাননীয়াকে আঘাত করতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছিল। আমি কেবলই হুকুমের দাস, তাকে আঘাত করা ওয়াসওভার নির্দেশ ছিল। মরণকালে শ্রদ্ধেয় শাশুড়ির নাম ধরে চরম বেয়াদবি করল। পাভলোর বেজায় মেজাজ খারাপ হলো। সিয়াকে ধরাশায়ী করার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। কিন্তু উপায় কি? জ্যাসন মরবে, মরলে মরুকে, তাতে তার কি যায় আসে? ওয়াসওভার যোগ্য ছেলে বটে, তার ক্ষেত্রে নিঃসঙ্গ যে বলা যেতে পারে। নিজে বাঁচলে মায়ের নাম। ভাবতে ভাবতে পাভলো উধাও হয়ে গেল। এই শেষবার ক্ষমা করুন, ক্ষমা করুন মহামান্য, দয়া করে প্রাণ ভিক্ষা দিন। জ্যাসন মিকারলি দুই হাত জোর করে অনুনয় বিনয় করে বলল। এদুয়ার্দোর হাতে ধারালো সোয়ার্ড, ওতে জ্বলছিল চাঁদের আলো। চোখের পলকে দূরত্ব শূন্য। থমথমে পায়ে জ্যাসনের কাছে গিয়ে দাঁড়ালো। তার ওই প্রতিটি পদধ্বনি যেন এক ভয়াল মৃত্যুর আহ্বান। বুভুক্ষ নেত্রের মতো হঠাৎই ঝাঁপিয়ে পড়ল। জ্যাসনকে মাটিতে আঁচড়ে ফেলে বুকের উপর চড়ে বসল। চমকালো সিয়া। জ্যাসন আর্তনাদ করার সুযোগটুকুও পেল না। এদুয়ার্দো দু হাতে শক্ত করে তলোয়ার চেপে ধরল, জ্যাসনের বুকে বসিয়ে দিল। একবার দুবার নয়, কয়েকবার, অনবরত লাগাতার। তলোয়ারের আঘাতে আঘাতে বক্ষস্থল ক্ষতবিক্ষত করে ফেলল। সমস্ত প্রাস্কোভিয়া ভয়ে শিউরে উঠে জ্যাসনের বীভৎস আর্তনাদ সুরে। তার বুক থেকে রক্তের ছিটে এসে লাগলো এদুয়ার্দোর চোখে মুখে আর ঠোঁটে। তবুও সে থামল না। এক কোপে নয়, বরং রক্তে রঞ্জিত ওই ক্ষুধার্ত তলোয়ার দিয়ে ফেঁসিয়ে ফেঁসিয়ে জ্যাসনের গলা কেটে ফেলল সে। চিৎকার করার শক্তিটুকুও পেল না শয়তানটা। গো গো শব্দ করে তরপাতে তরপাতে অন্তিম নিঃশ্বাস ছাড়ল। মরে গেছে নিশ্চিত জেনে এদুয়ার্দো কাঁধের উপর থেকে দেখল সিয়া। কি ভীষণ হিংস্র দেখালো তাকে।
জ্যাসনের বুক ছুঁয়ে গরম তাজা রক্ত ঝরছে, শরীর দ্বিখণ্ডিত। এদুয়ার্দো ক্ষান্ত হলো না তবুও। ক্ষতবিক্ষত বুকে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড সমেত কলিজাটাও বের করে আনলো। সিয়ার মাথা ঘুরে উঠল। পায়ের তলায় মাটি শূন্য। স্তব্ধ বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল এদুয়ার্দোর দিকে। হৃৎপিণ্ডটি এখনো সচল, সক্রিয়, মৃদু মৃদু কাঁপছিল। সিয়া তথস্থ, পেট গুলিয়ে বমি পেল। অদম্য ভীতি শঙ্কায় দু চোখ বুজে নিল। মহারানী, তাকাও, তাকাও এদিকে। মহারানী ডাকতেও যেন মনের কোণে ত্রাস জাগালো। সিয়া তাকায় না, চোখ মুখ খিচে নেয়। ভয়ে জমে গেল আরো। এদুয়ার্দো শীতল কণ্ঠে মৃদু ধমকে উঠল। তাকাও বলছি। দেখো, দেখো, যেই কলিজা নিয়ে ও তোমাকে আঘাত করার স্পর্শ দেখিয়েছে, আমি সেই কলিজাটাই বের করে এনেছি। সিয়া কেঁপে উঠল একটুখানি, হুঁশ ফিরতেই ঢোক গিলে। গলা বড্ড শুকিয়ে গেছে। এদুয়ার্দো দাঁড়িয়ে পড়ল। কাটা মাথাটিকে বলের মতো কিক মেরে ভারী ভারী পায়ে হেঁটে এসে থামল সিয়ার কাছে, ওর মুখোমুখি। ভয় পেলে মহারানী? এটা ওর দুঃসাহসিকতার শাস্তি। চোখ মেলে তাকালো সিয়া। মনের কোণে ভয় কাটেনি, রেশ থেকে গেছে। এদুয়ার্দো ঠোঁট মেলে হেসে ওঠে। তখনই বিদ্যুৎ চমকায়, আকাশের মেঘ উড়ে বেড়ালো। দানবীয় গাছগুলো আড়ালে ঢেকে যাওয়ায় ওসব দেখল না সিয়া। ধ্যান ভাঙল বজ্রপাতের শব্দ শুনে। মনের ভেতর খচখচ করছে, কি যেন একটা ও ধরতে পারছে না। চোখ এড়িয়ে যাচ্ছে। এদুয়ার্দোর এক হাতে রক্তাক্ত কলিজা ও হৃৎপিণ্ড, অন্য হাতে তলোয়ার। ওসব ফেলে দাও, ফেলে দাও এদুয়ার্দো। সিয়া কম্পিত ভীত স্বরে বলল। এদুয়ার্দো তৎক্ষণাৎ সব ফেলে দিল। ওকে আশ্বস্ত করার জন্য মরিয়া হয়ে উঠল। জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে ব্যাকুল ও বিচলিত স্বরে বলল, শান্ত হও, শান্ত হও, এই দেখো ফেলে দিয়েছি। রক্তমাখা হাতে সিয়াকে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না। ওই নুষ্কলুষ দেহ কলুষিত হতে দিবে না সে, বিন্দু মাত্রও না। যতটা না জ্যাসনের মৃত্যু দেখে চমকেছে সিয়া, তার চেয়েও অধিক চমকেছে এদুয়ার্দোর হাতে ব্রুড গোত্রের ভ্যাম্পায়ারের বিনাশক তলোয়ার দেখে। ওটা সিয়া অধিকার করেছিল। যখন চাইতো ওর হাতে চলে আসতো। এদুয়ার্দোকে দেয়নি তখনও। তাহলে সে কোথায় পেল? তোমার হাতে এই তলোয়ার? জানি না। সেই মুহূর্তে আমার অস্ত্রের প্রয়োজন ছিল, হাত বাড়াতেই চলে এলো। সিয়া বাকরুদ্ধ, কথা বলতে ভুলে গেল। কোনো এক অজ্ঞাত ভয় ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এদুয়ার্দোর এত বেশি শান্ত থাকা, হঠাৎ বুভুক্ষ জানোয়ারের মতো হিংস্র হয়ে ওঠা, ওয়াসোভা আর পাবলোকে পালিয়ে যেতে দেওয়া, এবং ব্রুড গোত্রের ভ্যাম্পায়ার বিনাশক তলোয়ারের অধিকার প্রাপ্ত হওয়া, সবকিছু ভাবাচ্ছে ওকে। কোনো না কোনো রহস্য তো আছে। চলো ফেরা যাক, সহজ স্বাভাবিক স্বরে এদুয়ার্দো বলল। কণ্ঠ শুনে মনে হলো একটু আগে কিছুই হয়নি। তার আচরণ ও গতিবিধি রোজকার মতোই নৈসর্গিক। কে জানে কি কারণে সিয়ার চোখজোড়া ভেজে উঠল। পাছে ওকে কাঁদতে দেখে যদি ভালো মন্দ কিছু একটা করে বসে এদুয়ার্দো, তাই গলা ঝেড়ে কান্না আটকালো, শক্ত হয়ে গেল। মৃদু কম্পনরত হাতে আলতো স্পর্শে এদুয়ার্দোর গাল ছুল। ওর সংস্পর্শে এসে তার চোখে মুখে আর পোশাকে লেগে থাকা সবটুকু রক্ত মুছে গেল। সেই সাথে দুজনের পেছনে আগুনে জ্বলতে লাগলো জ্যাসন মিকার্লির কাটা মাথা আর খণ্ডিত দেহ। ক্রাসোনিয়া ভ্রাতোভা শব্দটার অর্থ সুন্দরী ভাবী। পর্ব ৮৮-এর দ্বিতীয় অংশ। একটি সুখবর মুহূর্তেই এদুয়ার্দোর বুকের ভেতর তীব্র হর্ষের জোয়ার এনেছিল। দুশ্চিন্তা বা ভয়ে নয়, এক অদ্ভুত অনাবিল সুখে যেন একপল সময়ের জন্য তার হৃদস্পন্দন থমকে গিয়েছিল। স্তব্ধ হয়ে যায় মস্তিষ্ক। বক্ষস্থলে উগ্র কান্নার মতো সুখ মোচড় দিয়ে উঠেছিল, যা আগে কখনো অনুভব করেনি সে। তার জগৎ সংসারটাই বুঝি সম্পূর্ণ বদলে গিয়েছিল সেই ক্ষণে। এক আকাশ বিস্ময় ছিল এদুয়ার্দোর চোখে মুখে। পরমুহূর্তেই তার মাঝে অবিশ্বাস্য চিত্তচাঞ্চল্যের বিস্ফোরণ ঘটে। বাবা হতে চলার অনুভূতি এদুয়ার্দোর কাছে বিশ্ব জয় করার মতো। একই সাথে অনুভব করেছিল বেসামাল আবেগ ও প্রচণ্ড আনন্দ। কখনো কি সে কল্পনাতেও এরূপ দুর্লভ অর্জনের কথা ভেবেছিল? এদুয়ার্দো কেঁদেছিল, তার সেই কান্না পরম প্রাপ্তির। মেঘমেদুর সকালে মিষ্টি বাতাস বইছে। ধূসর আকাশে ভেসে বেড়ানো মেঘেরা যেন ভূধরের বুক চিরে মাটির কাছাকাছি এসে দাঁড়িয়েছে। পাহাড়ের ঢাল বেয়ে ঝর্ণার জলধারা নেমে যাচ্ছে নিচে। অদূরে কুয়াশার চাদরে ঢাকা ছোট ছোট কাঠের কুটিরগুলোকে দেখতে বেশ অপার্থিব লাগছে। সময়ের ঘড়ি যেন কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়েছে ইউরাল পর্বতমালার ওই সবুজ পাহাড়ে। চারপাশটা জীবন্ত, বাতাসে পাইন বনের বুনো ঘ্রাণ আর পাহাড়ি মাটির সোদা গন্ধ। পাহাড়ের চূড়ায়, যেখান থেকে পুরো উপত্যকাকে মেঘের সমুদ্র বলে মনে হয়,
ঠিক সেখানেই দুটি ভিন্ন সত্তা দাঁড়িয়েছিল। সত্তা ভিন্ন হলেও আত্মা একই। ওরা দুজন একে অপরের রুহের সঙ্গী। হেই পৃথিবী, শুনছো তুমি? আমি বাবা হতে চলেছি। পৃথিবীকে ধারণ করা সুউচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে কথাগুলো বলল এদুয়ার্দো। বহুদূর অবধি ছড়িয়ে পড়ল তার স্বতঃস্ফূর্ত কণ্ঠ। চোখ মুখ ঠিকরে পড়ছিল জগৎ জয়ের খুশি। গলার স্বর উদ্বেলিত। অবাধ উত্তেজনায় হৃদয় হয় রোমাঞ্চিত। যেন সে আনন্দে আত্মহারা। বুঝতেই পারেনি যে তার পেছনে কখন এসে দাঁড়িয়েছে সিয়া। শুনতে পাচ্ছ কি? ওহে নীলাধর, শান্ত প্রকৃতি আর মাটি, শুনেছ তোমরা? আমার ভালোবাসা জিতে গেছে, জিতে গেছি আমি। আবেগে আপ্লুত কণ্ঠে বলল। কালো মেঘেরা, উড়তে থাকা পাখি, বহমান হাওয়া, ওরা সবাই যেন এদুয়ার্দোর সীমাহীন আনন্দের সাক্ষী হলো। তন্মধ্যে কোত্থেকে জানি লাল কালো রঙের একটি প্রজাপতি উড়ে এসে তার বুকের উপর বসল, ঠিক বাঁ পাশে। সতর্ক হলো এদুয়ার্দো। খুব সাবধানে শির ঝুঁকিয়ে দেখল সে রঙিন অতিথিটিকে। মুগ্ধ দু চোখের পাপড়ি নাড়ালো, মাথা দুলিয়ে এক চিলতে চমৎকার হাসি। ওই প্রজাপতির দিকে চেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, হে বাটারফ্লাই, হ্যাভ ইউ হিয়ার্ড? আই এম গোয়িং টু বি এ ড্যাড। মনোহর পতঙ্গটি বুঝল কিনা কে জানে, ক্ষণকাল নিশ্চল বসে থেকে হঠাৎ ডানা মেলে উড়ে গেল অন্যদিকে। এদুয়ার্দো বাচ্চাদের মতো করে ডাকে। উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? মহারানীর কাছে? উড়ো অতিথিকে অনুসরণ করে পেছন দিকে ফিরে তাকালো এদুয়ার্দো, যেখানটায় সিয়া দাঁড়িয়েছিল। প্রশ্ন করে সামনের দিকে চেয়ে থমকে গেল, যেন সিয়ার উপস্থিতি মোটেও আশা করেনি সে। প্রজাপতিটি এবার উড়তে উড়তে গিয়ে বসল সিয়ার বুকের বাঁ পাশে। এদুয়ার্দোর এরূপ ছেলে মানুষিতে সিয়া লজ্জায় রাঙা হয়ে ওঠে। ওর চোখজোড়া বিবশ হয়ে আসে। এদুয়ার্দো এক দৃষ্টি তাকিয়ে থাকে ওর অবনত অনন পানে। নিজের অজ্ঞাতেই স্বাভাবিক হয়ে যায় সে। এদুয়ার্দো এসেছিল পুরো পৃথিবীকে তার সন্তানের আগমনী বার্তা পৌঁছে দিতে, নিজের সুখ ও আনন্দ এই পাহাড় আর প্রকৃতির মাঝে ভাগ করে নিতে। সিয়া কিভাবে জানলো সেখানেই থাকতে পারে? আর কখন এসে পৌঁছেছে ও? তার বলা কথাগুলো শুনতে পায়নি তো? এতক্ষণ সময় যাবৎ করা পাগলামিগুলো কি দেখে ফেললো? এদুয়ার্দো গলা খাঁকড়ি দিল। চট করে সোজা হয়ে দাঁড়ালো, চোখে মুখে সেই চিরচেনা গাম্ভীর্য। কয়েক পল নিশ্চুপ দাঁড়িয়ে রইল। অতপর ত্রস্ত পায়ে হেঁটে গিয়ে সিয়ার সামনে দাঁড়ালো। থমথমে ভরাট কণ্ঠে বলল, তোমার খুব সাহস বেড়ে গেছে তাই না, যখন যেখানে খুশি চলে যাচ্ছ? সিয়া চমকে উঠল, যেন সাহসে আকাশ থেকে পড়ল ও। হতভম্ব মুখে তাকালো এদুয়ার্দোর দিকে। চোখগুলো বড় বড় হয়ে ভ্রুযুগল কপালে উঠে গেছে। একবার প্রাসাদে ফেরো, তোমার ওই ডানা দুটো আমি ছেটে দেব। এদুয়ার্দো কপট রাগান্বিত স্বরে বলল। সিয়া যেন প্রতিবাদ করার ভাষাটুকু হারিয়ে ফেলল। এদুয়ার্দোর এরকম ভুল পাল্টে ফেলার কারণ ও বুঝতে পারল না। তবে এটুকু বুঝতে পারল যে এই উন্মাদ এদুয়ার্দোর তত্ত্বাবধানে থাকলে খুব তাড়াতাড়ি সিয়া নিজেও উন্মাদ হয়ে যাবে। প্রাস্কোভিয়া পাতাল প্রাসাদ। প্রচলিত একটি নীতিবাক্য আছে, অন্যের বুদ্ধিতে বাচ্চা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাওয়া ভালো। ওয়াসওয়াভা সেই প্রবাদ মনে করল। যতদিন পর্যন্ত সে নিজের প্রজ্ঞায় চলেছে ততদিন পর্যন্ত সমস্ত পরিকল্পনায় সফল হয়েছে। বেলজেবুবের পরামর্শে চলতে গিয়ে বর্তমানে তার এই দুরবস্থা। পাভলো ঠিকই বলেছিল, সেদিন যদি উইন্টার সেভেরিনের সাথে তার পুরো পরিবারকে শেষ করে দিত, তাহলে হয়তো ওয়াসওয়াভাকে আজকের এই দিনটা দেখতে হতো না। কেনই বা সে বেলজেবুবের কথা শুনে এদুয়ার্দোর মাঝে লুসিফার সত্তা জাগাতে যাবে? ফলস্বরূপ কেনই বা সে তার কাছে নাকানে চোবানি খাবে? সিয়াও তো কম নাস্তানুবোধ করছে না তাকে। অসভ্য মেয়ে, আমার এই খারাপ পরিণতির জন্য কেবল ও দায়ী। ওর রক্ত দিয়ে গোসল করতে পারলে তবেই আমার তৃষ্ণার্ত হৃদয় জুড়াবে। স্বগতোক্তির স্বরে বলল ওয়াসওয়াবা। তবে একটি বিষয়ে সে সন্তুষ্ট, কিয়েভ থেকে বার্তা এসেছিল। ইউক্রেনের বর্তমান শাসক ভ্লাদিমির পাঠানো। তিনি জানিয়েছেন এদুয়ার্দো এবং সিয়ার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ তার সেনা বহর ওয়াসওয়াবার পাশে থাকবে। যজ্ঞ শেষে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ইনায়া কেন এলো না? সহসায় কামরায় উদয় হয়ে বলে উঠল পাভলো। তার কণ্ঠস্বর ক্রোধিত, চোখ দুটো জমাট বাঁধা রক্তের মতো গাঢ় লাল। ঠোঁটের দুপাশে হালকা উকি দিচ্ছিল তীক্ষ্ণ সদন্ত। ওয়াসওভা ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল, নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করল। পাভলো তাচ্ছিল্য স্বরে বলল, আপনার উপর ভরসা করাই উচিত হয়নি। আপনি কোনো কাজের না, কিচ্ছু পারেন না আপনি, কিচ্ছু না। আত্মসম্মানে খুব লাগলো ওয়াসওয়াভার। বেজায় ক্রুদ্ধ হলো, চেয়েও শান্ত থাকতে পারল না। রুষ্ট গলায় বলল, ইনায়া অবশ্যই চলে আসতো, ওকে আসতেই হতো। কিন্তু মার্টিনের ওই অভদ্র ইতর মেয়েটাই হয়তো ওকে আটকে দিয়েছিল। আমার বশীকরণ থেকে ইনায়াকে বাঁচিয়ে নিয়েছিল। তা না হলে তুমি বলো, হঠাৎ করে সিয়া কেন এবং কিভাবে আমাদের যজ্ঞের স্থানে এসে পৌঁছালো?
পাভলোর চোয়াল বজ্র কঠিন, দাঁতে দাঁত পিষল। ক্ষণকাল নিশ্চুপ থেকে ওয়াসোয়াবা ফের কথা বলল। একবার অসফল হয়েছে তাতে কি, আবার চেষ্টা করব। ইনায়াকে তোমার সামনে এনে দাঁড় করাবো, কথা দিচ্ছি। আপনার দেওয়া কথা আপনার কাছেই রাখুন মা, মিথ্যা আশ্বাস দেবেন না। দেখতেই তো পাচ্ছি আপনার ক্ষমতা কতখানি। কি বলতে চাইছো তুমি? সিয়ার সামনে কত হম্বিদম্বি, কত বাহাদুরি, অথচ এদোয়ার্দোর সামনে আপনি চুনোপুটি। গতকাল রাতে ওকে দেখা মাত্রই কেমন লেজ গুটিয়ে পালিয়ে এলেন। আমি জানি আপনার দৌড়ের শেষ প্রান্ত কেবল এই পাতাল প্রাসাদ পর্যন্ত। পাভলো তুচ্ছজ্ঞান করে বলল। ওয়াসওয়াভার ক্রোধ যেন সীমা ছাড়িয়ে গেল। রোষের প্রকোপে মুখাবয়ব রক্তিম হয়ে উঠল। আঙ্গুল তুলে শাসিয়ে বলল, তোমাকে এর আগেও একবার বলেছি, এদোয়ার্দোর মাঝে লর্ড লুসিফারের সত্তা লুকায়িত, অকল্পনীয় শক্তিধর ও। এদোয়ার্দোর গুণগান করা বা তার ক্ষমতা কোনোটাই সহ্য করতে পারে না পাভলো। হিংসে হলো, বিদ্বেষে তার হৃদয় জ্বলে পুড়ে গেল। চোয়াল দয় ইস্পাতের মতোই শক্ত। রোষাগ্নি ঝরা কণ্ঠে বলল, একবার নয় বহুবার শুনেছি, তাতে করে আমার ফায়দা কি? ওর নামে ধন্না দিয়ে উপাসনায় বসবো? মূর্খ, কি ভেবেছ? ভাগ্য ভালো এদোয়ার্দো নিজের ক্ষমতার ব্যবহার জানে না, নচেত এতদিনে ও তোমাকে আর আমাকে পায়ের তলায় পিষে মারত। পাভলো দ্বিগুণ চটে গেল। তর্জন গর্জন ছেড়ে ক্রোধিত স্বরে প্রশ্ন করল, এসব কথার দ্বারা আপনি কি বোঝাতে চাইছেন? ও, বুঝেছি, আমরা তাহলে ওর হাতে মার্ডার হওয়ার জন্য অপেক্ষায় থাকব। ওয়াসোভা প্রত্যুত্তরে কিছু বলল না, নিশ্চুপ রইল। পাভলো মুহূর্তকাল অপেক্ষা করে প্রসঙ্গ পাল্টে বলল, জানেন তো, কেভ অফ জুপিটারে বেশ ঘটা করে মার্কস আর্নির বিয়ের আয়োজন চলছে। ওরা সবাই ওখানে আমোদ প্রমোদে ব্যস্ত, আর আপনি এখানে এদোয়ার্দোর প্রশংসায় ন্যস্ত। এসব সহ্য করা যাচ্ছে না। আচ্ছা বলুন তো, আমার বিয়ে কবে হবে? কত বড় নির্লজ্জ! নিঃসংকোচে নিজেরই মাকে প্রশ্ন করল। ওয়াসো আবার শরীর কাঁপছে, কেবল পারল না ছেলেটার দু গালে কষিয়ে দুটো চপেটাঘাত বসিয়ে দিতে। একবার ভেবে দেখুন মা, ইনায়া যদি চলে আসতো, মার্কস আর্নির বিয়েটা ভণ্ডুল হতো। ওদিকে ইনায়ের শোকে ওদের সমস্ত আয়োজন ও আনন্দ একেবারে ঘুচে যেত। এদিকে আমি ইনায়াকে বিয়ে করতাম, পাশা বদলে যেত। ব্যাপারটা বেশ দারুণ হতো না? ওয়াসওয়াবে এবারেও নিরুত্তর, কোনো কথা বলল না। চোখ বুজে ধীরে ধীরে শ্বাস টেনে প্রশ্বাস ফেলল। এই ছেলেটা তার প্যানিক অ্যাটাক না হওয়া অবধি থেমে থাকবে না। সত্যি, পাভলো থেমে রইল না। আনন্দস্ফীত হয়ে বলল, বাকিরা রক্তমাংসের মানুষ হয়ে ফিরে এলো, আব্রাহাম নাকি মরে গেছে। ভালোই হয়েছে। দ্বারবদ্ধ কামরার ভেতর থেকে ভিক্টোরিয়ার আকুল কান্নার আওয়াজ ভেসে আসছে। স্বামীর অকাল মৃত্যুতে মেয়েটা বিধ্বস্ত। কত কি বুঝিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছিল ওয়াসওয়াবা, কিন্তু শুনলে তো দিন দুনিয়া ভুলে এক নাগারে কেঁদেই যাচ্ছিল। আপনার বড় মেয়েকে চুপ থাকতে বলুন মা, ওর এই ন্যাকা কান্না আমি আর নিতে পারছি না। পাভলো নাখোশ কণ্ঠে বলল। ওয়াসওয়াবা বিরক্ত বোধ করল, শক্ত গলায় জানতে চাইল, ন্যাকা কান্না কেন বলছো? জ্যাসনকে ভালোবাসতো, কেঁদে যদি সুখ পায় তাহলে কাঁদুক না, তোমার সমস্যা কোথায়? ও কাঁদুক না হয় মরুক, আমার কিছু যায় আসে না। আপনি মারা গেলেও আমি বিন্দুমাত্র দুঃখ পাবো না। আমার দুঃখ কোথায় জানেন তো? ওয়াসওভার চোয়াল কঠিন হলো, দু চোখের তারায় দপ করে আগুন জ্বলে উঠল। দাঁত কিরমিরিয়ে বলল, থাক, আমি জানি, খুব জানি, আর বলতে হবে না। গাউন খামচে ধরে ক্রোধ নিয়ন্ত্রণে আনলো। বিড়বিড় করে বলল, ভেড়া, ভেড়া হয়ে গেছে আমার ছেলেরা। ঠিক কথা বলছে। পাভলো শুনতে পেল ঠিকই কথাগুলো, কিন্তু গ্রাহ্য করল না। দুবদাব পা ফেলে মায়ের কামরা ছেড়ে বেরিয়ে গেল। পেছনে হাঁপ ছেড়ে বাঁচল ওয়াসওয়াবা। হ্যালোনেল রয়্যাল প্যালেস। পশ্চিম দিগন্তে তখন উদ্ভাসিত সূর্যের বিদায়ের পালা। প্রাসাদের শ্বেতপাথরের গম্বুজ আর সুউচ্চ মিনার ছুঁয়ে যাচ্ছিল লালচে সোনালি আভা। অন্দরমহলের অলিন্দে অলিন্দে বিরাজ করছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। জলটঙ্গি থেকে ভেসে আসা জল তরঙ্গের মৃদু শব্দ আর ঝিরিঝিরি বাতাসের গুঞ্জন ছাড়া কোথাও কোনো কোলাহল নেই। দিঘির শান্ত জলে অস্তগামী সূর্যের রক্তিম প্রতিবিম্ব দেখা যাচ্ছে। আরেকটু পরে সন্ধ্যা নেমে আসবে, অথচ জাগতিক সমস্ত দায়িত্ব ও চিন্তা চেতনা ভুলে এদোয়ার্দোর কামরায় রত্নখচিত পালঙ্কের ওপর পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সিয়া। রূপালী সুতায় কাজ করা মখমলি চাদর দিয়ে ওর অর্ধেক শরীর ঢেকে রাখা। জানালা গলে আসা শেষ বিকালের একফালি তামাটে আলো এসে পড়ল সিয়ার ঘুমন্ত মুখে। সেই আলোয় ওর চিবুক আর রেশমি চুলের অবাধ্য কিছু গোছা যেন চকচক করছে। শ্বেতশুভ্র ললাটে নেই কোনো দুশ্চিন্তার ভাঁজ, বরং ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে মৃদু হাসি।
কামরার এক কোণে চন্দন কাঠের ধূপদানি থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া ওঠার সাথে সিয়ার নিবিড় ও ছন্দময় শ্বাস প্রশ্বাসের শব্দ মিশে যাচ্ছে। বাগান থেকে ভেসে আসা শিউলি আর রজনীগন্ধার মদির সুবাস মাখানো একরাশ ঠান্ডা বাতাস পর্দাগুলোকে দোলা দিয়ে যাচ্ছিল মৃদু ছন্দে। সিয়ার এই গভীর মায়াবী ঘুমকে কেন্দ্র করে পুরো কামরাটাই যেন এক জীবন্ত কবিতা হয়ে থমকে গেল এদুয়ার্দোর কাছে। দ্বার প্রান্তে দাঁড়িয়ে পড়ল। এই তো সে রাজ দরবার থেকে ফিরল। সিয়াকে ঘুমিয়ে থাকতে দেখে স্বস্তির শ্বাস ফেলল। নিঃশব্দে এক পা দুপা করে বিছানার দিকে এগিয়ে গেল। এক পাশটায় আলগোচে বসে পড়ল। বুঝতে পারল গভীর নিদ্রায় তলিয়ে গেছে ও। এদুয়ার্দো এক দৃষ্টে চেয়ে রইল। ঠোঁটের ভাঁজে উদ্বেগহীন মধুর হাসি সিয়ার মুখের উপর ঝুঁকে পড়ল। মহারানী। এদুয়ার্দোর শীতল কণ্ঠ অনুচ্চ স্বরে ডাকল ওকে। সিয়া শুনতে পেল কিনা কে জানে, গা থেকে চাদর সরিয়ে দিল। ঘুমের ঘোরে এদুয়ার্দোর হাতের উপর এক হাত রেখে আলতো স্পর্শে চেপে ধরল। এদুয়ার্দো ওর নিষ্কলুষ মুখপানে অপলক চেয়ে রইল, যেন তার দু চোখের তারায় তারায় ঘোর লেগে গেল। ভয়ঙ্করভাবে বশীভূত হলো চিত্ত। মন্ত্রের ন্যায় মুগ্ধ কণ্ঠে বলল, পিশাচ ছিলাম, প্রেমিক হলাম, প্রেমিক থেকে বানিয়েছ স্বামী, বাবা হব সে কথা বিশ্বাস করতে পারিনি। যেন সে অধিক আবেগে উন্মাদ হয়ে গেছে। অতি সন্তর্পণে আলগোছে সিয়ার উদরে এক হাত রাখে। এই তো এইখানেই তার ভালোবাসার একটি অঙ্কুর একটু একটু করে বেড়ে উঠছে। এতটাই সযত্নে সিয়ার গর্ভে ছিল যেন ভেতরে যে আছে সে ব্যথা পাবে। এদুয়ার্দোর বুকের গহনে অদ্ভুত এক ইচ্ছে জাগে। কিছুতেই দমিয়ে রাখতে পারল না সে। যেখানে হাত দিয়েছিল ঠিক সেখানেই আলতো করে কান পাতে বিড়বিড় করে কথা বলল যাতে সিয়ার ঘুম না ভাঙে। হ্যালো, ঠিক আছো? আমি তোমার পাপা বলছি। প্রশ্ন করে হাসতে লাগলো, যেন উত্তর পেয়ে গেছে। অনাগত সন্তানের সাথে কাল্পনিক কথোপকথন আরম্ভ করলো। শুরু থেকেই সিয়ার প্রতি পজিটিভ ছিল, কিন্তু এবার ওভার পজিটিভ হয়ে উঠল, যেন সে শেষ পরিণতির কথা বেমালুম ভুলে গেছে। বাবা সন্তানের অলিক কথোপকথনের মাঝে আচমকা ঘুম ভেঙে জেগে উঠল সিয়া। শুয়ে থেকে দেখতে লাগলো এদুয়ার্দো কাণ্ড কারখানা। কথা বলতে বলতেই হাসছিল সে। হঠাৎ অভিযোগ করে বলল, তোমার মা ভীষণ অবাধ্য, কথা শুনতে চায় না। তুমি ওকে তার মতো হবে? হয়তো সদুত্তর পেয়েছে। এদুয়ার্দোর এমারাল্ড সবুজ মনে দুটো এক মুহূর্তের জন্য জলজল করে উঠল। শীতল স্রোত বইয়ে গেল তার সারা দেহে। চোখ জোড়া সিক্ত, আনন্দের অশ্রু কান্না হয়ে কপল গড়িয়ে পড়তে চাইল, অথচ কাঁদল না সে। যেন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর ফুলটিকে আগলে রাখতে চাইছে, যে কিনা বাবার মতো নয়, একদম মায়ের মতো হবে। একদম চিন্তা করো না, পাপা আছে। এদুয়ার্দো অধর ছড়িয়ে মধুর হাসল। তার ওই হাসিতে সিয়ার পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজে পেল। অন্তর্মুখী গম্ভীর পুরুষটিকে ও প্রতিবার বাচ্চাদের মতোই আনন্দিত হতে দেখল। এদুয়ার্দোর সবগুলো রূপের মাঝে এই রূপটি যেন সবচেয়ে নিষ্পাপ। এদুয়ার্দো কথা শেষ করে তাকালো পাশ ফিরে। সিয়া মটকা মেরে শুয়ে থাকে। রাত হলেই আর্নির বিয়ে, কিন্তু এদুয়ার্দো অনুমতি দিচ্ছে না। নিজেও যাবে না, ওকেও যেতে দেবে না। কিভাবে তাকে রাজি করাবে ও? সিয়া ভাবতে লাগলো। ভেবেও কোনো উপায় খুঁজে পেল না। অগত্যা মনে মনে কপাল চাপড়ালো। কি যে এক মহা মুশকিলে পড়ে গেল। শুনলেন লামিয়া তানহার লেখা ফ্লোরেন্সিয়া গল্পের সিজন 2 থেকে পর্ব 27-এর দ্বিতীয় অংশ এবং পর্ব 88। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।